আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছি হলো সিএসএস কি, সিএসএস কত ভাবে লেখা যায়, ইন্টারনাল সিএসএস কি, ইনলাইন সিএসএস কি আর এক্সটার্নাল সিএসএস কি। ইভেন তো আমরা হভার ইফেক্টটাও দেখছি, তাই না? তো এখন আমরা আরো কিছু ইফেক্ট দেখি। প্রথমে আমাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। ক্লাস নাম্বার কত আজকে? 6। ঠিক আছে, তো আমরা ভিএস কোডের মধ্যে আমাদের প্রজেক্টটাকে অন করে নিলাম। এরপরে এখন যে আমরা কোডটা দেখতে পাচ্ছি এটা HTML এর কত ভার্সনের? 5। HTML 5 ভার্সন, রাইট। ঠিক আছে, তো আমরা এখানে আসি, আসার পর এখানে বলি ক্লাস নম্বর 6। ঠিক আছে, এখন ধরেন আপনার কাছে একটা টেক্সট আছে, ঠিক আছে, H1 এর ভিতরে আমি ক্লাস নাম হলো কি নাম দিব? ধরেন নাম দিয়েছে মেইন টেক্সট। কি নাম দিলাম? মেইন টেক্সট। এখন আপনারা ক্লাস সিলেক্টরের ক্ষেত্রে এইভাবে আন্ডারস্কোরও ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে এইভাবে ড্যাশও ইউজ করতে পারেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই দুইটাকেই একটা ক্লাস নেম হিসেবে কাউন্ট হবে, দুইটা আলাদা আলাদা নয়। আলাদা আলাদা হিসেবে কখন কাউন্ট হবে? যখন এখানে স্পেস থাকবে। বুঝতে পারছি? ওকে, তো আন্ডারস্কোর দিলে যেটা সুবিধা, আপনি যখন এটাকে সিলেক্ট করবেন দুইটা একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। বাট আপনি যদি ড্যাশ দেন তাহলে যেটা হবে সেটা হলো এইভাবে সিলেক্ট করে আবার এখান থেকে পুরোটা সিলেক্ট করতে হয়, মানে দুটো একসঙ্গে সিলেক্ট হয় না। সো দুইটাই প্রফেশনাল, আপনার যেটা মন চায় আপনি ইউজ করেন, কোনো সমস্যা নাই। তো ধরেন আমার এখানে একটা টেক্সট আছে, দিস ইজ টেক্সট। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন দিস ইজ টেক্সট লেখার পর আমি চাচ্ছি এটাকে হোভার করার পর কালারটা চেঞ্জ করব। তো আমি লিংক করে দিই আগে সিএসএসটাকে, এবং শুরুর দিকে আমরা যে মিস্টেকটা করি সেটা হলো লিংক না করে ট্রাই করি যে আমাদের সিএসএস তো করছি বাট কাজ করে না কেন, রাইট? তো সবাই আগে চেক করবেন লিংক করা আছে কিনা। কেমন বলেন স্যার? ওকে, সবাই দেখতে পাচ্ছি এখন? ঠিক আছে, তো অবশ্যই কি করতে হবে? লিংক করতে হবে। এন্ড লিংকটা ঠিকঠাক মতো হইছে কিনা চেক করার জন্য কন্ট্রোল প্রেস করবেন। কি প্রেস করবেন? কন্ট্রোল, দেন লিংকের উপরে ক্লিক করবেন, ওই ফাইলে নিয়ে আসবে। আর যদি কোনো কারণে ঠিকঠাক মতো লিংক না হয়ে থাকে তাহলে এরকম দেখাবে। ক্লিক করি, এই যে, বুঝতে পারছি? ঠিক আছে, তো আমরা এখান থেকে আবার ব্যাক যাই, এখানে সিএসএস এর এস দিয়ে কন্ট্রোল প্রেস করে লিংকে ক্লিক করতে হবে। কেমন? ফলোতে ক্লিক করলে হবে না? ফলোতে ফলো আপনার কয়েক ভাবে নিতে পারেন। এখান থেকে এইভাবে ক্লিক করতে যাচ্ছেন, করেন, কোনো সমস্যা নাই। কোন? আচ্ছা, মেইন আন্ডারস্কোর কিসের কথা বলতেছেন? টেক্সট। এটা আপনি জাস্ট নাম, ঠিক আছে, আপনি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন। যেরকম আমরা এইভাবে নাম দিতে পারি, এইটা দিলে যে স্পেশাল কোনো বেনিফিট আছে এমনটা নয়, হ্যাঁ, যে মেইন টেক্সট এইভাবে দিলে যে স্পেশাল বেনিফিট আছে এমনটা নয়। যেরকম আমাদের মাঝে মাঝে নাম চুজ করার ক্ষেত্রে মাল্টিপল ওয়ার্ডের নাম চুজ করতে হয়, তাই না? সেক্ষেত্রে এভাবে দিতে পারেন, তাহলে আপনার রিডেবিলিটি বেড়ে যাবে, আপনি খুব ইজিলি পড়তে পারবেন, ঠিক আছে। ওকে, তো এখন আমরা যেটা করব, আচ্ছা আপনাদের অত্যাচার আবার শুরু হয়ে গেছে। আচ্ছা, যেহেতু কিছুই করার নেই, উপরের ফ্লোরে আই থিঙ্ক নতুন কেউ রেন্টে নিছে, তাই ওরা হয়তো বা ডেকোরেশন করতেছে। যাই হোক, তো এখানে এসে আমাদের ক্লাস নেমটা কি ছিল? মেইন টেক্সট। তো এখানে আমরা মেইন টেক্সট দিলাম, এন্ড এটা কপি পেস্ট করার চেষ্টা করবেন, হ্যাঁ, কারণ নিজে লিখতে গেলে বানান ভুল হওয়ার চান্স সব থেকে বেশি, আর বানান ভুল হলেই কাজ করবে না, ঠিক আছে। ওকে, এখন আপনারা আমাকে বলেন এই জায়গায় কেন ডট দিছি? কারণ এটা ক্লাস সিলেক্টর। এখানে যদি আইডি সিলেক্টর থাকতো তাহলে হ্যাশ দিতে হইতো। তো যেহেতু ক্লাস, তাই আমাকে দিতে হয়েছে ডট। যারা লাস্ট ক্লাসে আসেনি একটু দেখি, এটা হলো সিলেক্টর, ঠিক আছে। এই সিলেক্টরের কাজ কি? আমাদের এই ট্যাগগুলোকে ধরে কাজ করানো, যে কোনো সিএসএস অ্যাড করা, ঠিক আছে। তো ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন রকমের সিলেক্টর পাই। একটা হলো ট্যাগ সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর। ট্যাগ সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর কি ডিরেক্টলি ট্যাগের নামকে ধরা। বাট সেক্ষেত্রে আমরা যে বিপদে পড়ি সেটা হলো মাল্টিপল ট্যাগ যদি সেম নামই থাকে তাহলে সবগুলোতেই সেম সিএসএস রান হয়। এই জন্য আমরা কি করতে পারি? ক্লাস অথবা আইডি বলে দিতে পারি। ক্লাস এবং আইডি ওয়ান কাইন্ড অফ নাম তাদের। আমরা যখন এখানে ক্লাস দিয়ে মেইন টেক্সট দিছি, এখন মেইন টেক্সট ধরে আমি যা কাজ করব সবগুলো শুধু এখানেই পাবে, ঠিক আছে। ওকে, এন্ড ক্লাস দিলে আপনাকে অবশ্যই সামনে সিলেক্ট করার সময় ডট দিতে হবে। আর আপনি যদি এখানে আইডি দেন তাহলে আপনাকে দিতে হবে সামনে কি দিতে হবে? হ্যাশ দিতে হবে।
বুঝতে পারছি সবাই? ঠিক আছে, তো এবার এখানে একটু আসি, সেকেন্ড ব্র্যাকেট দেই এন্ড এখানে ধরেন আমি বলি ফন্ট সাইজ হলো 40 পিক্সেল। কোনটা? আচ্ছা আচ্ছা, এখানে হবে ক্লাস, রাইট। ওকে, এবার একটু দেখি, সাইজ বড় হইছে, ফাইন। এখন আমি চাচ্ছি যখন এই টেক্সটের মধ্যে হোভার করব তখন এই টেক্সটের কালারটা চেঞ্জ হবে, বুঝতে পারছি? তো কার্সর রাখার পর যে কোনো ইফেক্ট চেঞ্জ হওয়ার যে প্রসেসটা, এটাকে বলে হোভার ইফেক্ট। কি ইফেক্ট? হোভার ইফেক্ট, বুঝতে পারছি? তো হোভার ইফেক্ট কিভাবে ইউজ করতে হয়, সবার আগে আপনি কোন জায়গায় হোভার করতে যাচ্ছেন সেই জিনিসটা লিখতে হবে। আমি কোন জায়গায় চাচ্ছি? এই টেক্সটের মধ্যে। এই টেক্সটের সিলেক্টরের নাম কি? মেইন টেক্সট। তাই আমাকে লিখতে হবে আগে মেইন টেক্সট, ঠিক আছে? তারপরে দিতে হবে ক্লোন, এরপর লিখতে হবে হোভার, বুঝতে পারছি? তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি যেই সিএসএস করতে চান, আসেন। তো এই হোভারের ক্ষেত্রে কোনো নিয়ম নেই যে আপনাকে এই সিএসএস ইউজ করতে হবে, এটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে? বলেন। এইটা ভুলের জন্য না, আমরা এখনো সিনট্যাক্স কমপ্লিট করি না, ওই জন্য। যেমন আমি এখানে এটা তো বসাইছি, বাট কোনো সিএসএস অ্যাড করছি কই নাই, তাই আমাকে এরর দিচ্ছে। এরর তো না, ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা, মানে মনে হচ্ছিল যে এটা মানে ভুল আছে, তাই না? ওকে, চিন্তা নাই। এই জিনিসগুলো দিচ্ছে কেন? কেন আমি এখানে ভিতরে কোনো সিএসএস অ্যাড করিনি, এই জন্য। ওকে, তো হোভার লেখার পর এখানে কোন সিএসএস দিব এটা ম্যাটার করে না, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কালার চেঞ্জ করার জন্য প্রপার্টি নেম একটা লিখতে হয়, সেই নামটা কি? কালার। তো আমাকে এখানে লিখতে হবে হলো কালার। এরপরে আমি কোন কালার চাচ্ছি সেটা, ধরেন আপনি কালার চাচ্ছেন একুয়া, বসাইছেন, বাস। এবার আমি একটু এসে দেখি, হোভার করি, কালারটা চেঞ্জ হইছে, ঠিক আছে। এবার স্যার আমার এই যে ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট কালার, আমি এটাকে চেঞ্জ করে ব্ল্যাক করতে চাই, রাইট? তো এই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমার এই লাইনটা থেকে শুরু করে, এই বারটা থেকে শুরু করে নিচে এই পর্যন্ত যা কিছু আছে সবকিছুকে বডি বলে। কি বলে? বডি বলে। তার মানে আমার বডির অংশ কতটুকু? ব্রাউজারে এই লাইনটা থেকে শুরু করে এর নিচে যা কিছু আছে, বুঝতে পারছি? এগুলো কি বলে? বডি বলে। এন্ড এইখানে যদি আমি কোনো ডেটা দেই তাহলে সেটা প্যারামস বলবে। কি বলবো আমরা? প্যারামস। ক্লিয়ার সবাই? ওকে, প্যারামসের আবার পাথ থাকে, মানে আলাদা পার্ট থাকে। যেমন এইখানে দেখেন, আমি একটা সোজা ইউআরএল এ যাই, ক্রিয়েটিভিটিতে যাই। সো এইখানে যদি একটু নোটিস করি, আমি অ্যাবাউট আস পেজের মধ্যে যাই, দেখেন প্রথমে কি আছে? ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট। এটা তো ডোমেইন নেম, আমরা সবাই জানি, আমরা প্রথম ক্লাসে দেখছি। এরপরে কি দেওয়া আছে? রাইট স্ল্যাশ অ্যাবাউট আস। তো রাইট স্ল্যাশ এর পর যে জিনিসগুলো থাকে এগুলোকে বলে পাথ। কি বলে? পাথ, PATH, পাথ, ঠিক আছে? সেম ভাবে দেখেন আমি সাকসেস স্টোরিতে যাই, এই পাথটা চেঞ্জ হবে, ক্লিক করি, চেঞ্জ হইছে। তারপর দেখেন আবার কন্টাক্টে ক্লিক করি, পাথ চেঞ্জ হবে, বুঝতে পারছি? তো পাথ কি, প্যারামস কি, বডি কি, ক্লিয়ার সবাই? ওকে, প্যারামস হলো ইউআরএল এর মাধ্যমে যদি আমি কোনো ডেটা নেই সেই পার্টটাকে আমরা বলবো প্যারামস, ঠিক আছে? PARAMS না, এখানে আপাতত যেহেতু আমরা কোনো ডেটা দেই নাই বা পাঠাই নাই, সেক্ষেত্রে প্যারামস নাই। কেমন? এই নামগুলোর সঙ্গে আমরা খুব ভালো মতো পরিচিত হয়ে থাকবো, ঠিক আছে? প্যারামস জিনিসটা ক্লিয়ার হলাম। পাথ জিনিসটা কি? রাইট স্ল্যাশের পর ডেটা থাকবে। যেমন এখানে যদি রাইট স্ল্যাশ দিয়ে আবার মনে করেন মাই ডেটা এরকম কিছু একটা লেখা থাকলো, ঠিক আছে? তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটা পাথ, এখান থেকে এই পর্যন্ত পাথ, বুঝতে পারছি? ওকে, সো আমরা পাথও বুঝলাম। আর বডি কোনটা? এই বারের নিচ থেকে শুরু করে যা কিছু আছে এই পর্যন্ত পুরোটাই কি বডি। আচ্ছা, এইটা কি আমার বডি? না, কারণ এটা কি আমার ব্রাউজারের ভিতরে? না, ঠিক আছে? তাই এটা বডির আন্ডারে পড়বে না, এইটা বডির আন্ডারে পড়বে, বুঝতে পারছি সবাই? তো এবার যেহেতু আমি এটাকে ব্ল্যাক কালার করতে চাচ্ছি, আমি যদি আমার HTML স্ট্রাকচারে দেখি এখানে বডি নামে কিছু একটা আছে না? এই পার্টটাই হলো আপনার এই পার্টটা, বুঝতে পারছেন? সো আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেই তাহলে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে কিনা? হবে। তো এর জন্য আমরা কি করব? ডাইরেক্টলি বডি ধরব। এইভাবে ডাইরেক্টলি ট্যাগ ধরাকে বলে এলিমেন্ট সিলেক্টর অথবা কি সিলেক্টর? ট্যাগ সিলেক্টর, বুঝতে পারছি? ওকে, সেখানে এসে দেন ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কি লিখতে হয়? ব্যাকগ্রাউন্ড। এখন আপনারা এখানে অনেক কিছু দেখতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার আছে, শুধু ব্যাকগ্রাউন্ড আছে, ইমেজ আছে, তাই না? তো আমরা শুধু ব্যাকগ্রাউন্ড ইউজ করলে কালারও সেট করতে পারবো, ইমেজও সিলেক্ট করতে পারবো, সবকিছুই, বুঝতে পারছি? তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এরপরে কালারের জন্য আমি দিয়ে দিব হলো ব্ল্যাক। গিয়ে চেক করেন হইছে ব্ল্যাক, বাট স্যার টেক্সট গায়েব হলো কেন? তাই না? রাইট, কারণ টেক্সটের কালারটাও কি ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডের কালারও ব্ল্যাক, যার ফলে দেখা যাচ্ছে না, তাই না? তো
তো সেম একটা প্রবলেম আমাদের অনেক পরিচিত একটা জায়গায় আছে, পরিচিত না সবাই? একবার হলেও ঘরের বাগানে তো হানি নাটসের নাম তো শুনছেন, ঠিক আছে? তো এখানে এসে আমি যদি একদম নিচে যাই, এই জায়গায় একটা তারা এই যে পার্টটা রাখছে এটা হলো ফুটার পার্ট, ঠিক আছে? এই পুরোটা। এবার এখানে দেখেন একটা ফেসবুকের আইকন আছে না, ওই যে চিপায়, রাইট? সবাই নোটিস করেন, আমি ওভার করব, গায়েব হয়ে গেছে না? এই রিজনটা কি বিকজ এই আইকনের কালার প্লাস ব্যাকগ্রাউন্ডের কালারটা সেম হইছে, ঠিক আছে? তো আমরা এই ছোট ছোট জিনিসগুলো ওয়েবসাইট বিল্ড করার সময় মাথায় রাখবো যে আমি যে জিনিসটা করতেছি এটা আদৌ কেমন একটা ইউএক্স ক্রিয়েট করবে, ঠিক আছে? এখন আমরা নতুন নাম শুনলাম ইউএক্স। ইউএক্স জিনিসটা অ্যাকচুয়ালি কি, তাই না? ইউএক্স মানে হলো ইউজার এক্সপেরিয়েন্স। ইউএক্স মানে কি? ইউজার এক্সপেরিয়েন্স। যেমন একটা ওয়েবসাইট ভিজিট করার পর, ওয়েবসাইটটা ব্যবহার করার পর আমার ইউজারের কিরকম এক্সপেরিয়েন্স হবে, এই পার্টটাকে বলা হয় ইউএক্স, ঠিক আছে? ছোট্ট একটা এক্সাম্পল, ফোন আমরা সবাই ইউজ করি, রাইট? ফোনের মধ্যে দেখবেন যে উপরে যে পার্টগুলো থাকে, মানে ধরেন এটা হলো আপনার ফোন, আমি একটু দেখাই আর্ট করে, ধরেন এটা হলো আপনার ফোন, ঠিক আছে? এই ফোনের এই জায়গায় যে জিনিসগুলো আছে এখানে ক্লিক করতে অনেক কষ্ট লাগে আমাদের, লাগে কিনা? আবার এইদিকে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোতে ক্লিক করতে অনেক কষ্ট লাগে আমাদের, রাইট? কিন্তু ফোনটা কিন্তু এতটুকুই 500 ইঞ্চি ফোন, রাইট? কিন্তু আঙ্গুলটা অত নিয়ে যেতে ইচ্ছে করে না, মানে আলসেমি লাগে, তাই না? এই জন্য দেখবেন যে লগ আউট করা রিলেটেড যে জিনিসগুলো আছে ওগুলো মেনলি থাকে এখানে, বা মেনু বারের পার্টগুলো থাকে এই জায়গায়, ঠিক আছে? বাট অর্ডার নাও টাইপের যে বাটনগুলো আছে যেখানে অর্ডার ক্লিক করে আপনি অর্ডার দিতে পারবেন, সেই বাটনগুলো একদম আপনার হাতের নাগালে থাকে, বুঝতে পারছেন? এর পিছনে রিজনটা কি? ওই যে হিউম্যান সাইকোলজি। কারণ উপরে যদি আমি অর্ডার নাও বাটনটা দেই, অনেক মানুষ উপরে ক্লিক করতেই চাবে না স্বাভাবিকভাবে, রাইট? কারণ আমরা কি করি, ম্যাক্সিমাম সময় ফোন যখন ইউজ করি শুয়ে শুয়ে ফোন চালানোর চেষ্টা করি, তাই না? সো এর জন্যই দেখবেন যে সব যে মেইন বাটনগুলো থাকে এগুলোকে বলে কল টু অ্যাকশন বাটন। কি বলে? কল টু অ্যাকশন বাটন। তো কল টু অ্যাকশন বাটনগুলো দেখবেন ইউজারদের হাতের নাগালে থাকে যাতে তারা খুব ইজিলি ক্লিক করতে পারে। প্লাস এই কল টু অ্যাকশন বাটনগুলোর, আচ্ছা এখানে নোটিস করেন, কল টু অ্যাকশন বাটনগুলোর কালার যাতে সহজে চোখে পড়ে বা যে কোনো কিছু যাতে সহজে চোখে পড়ে সেই হিসেবে বানানো হয়। যেমন আপনি এদিকে দেখেন, এই বাটনগুলো দেখে মনে হইতেছে না ক্লিক করি, রাইট? তো এই সব কিছু সাইকোলজি আন্ডারেই পড়ে। তো এই বাটনগুলো কল টু অ্যাকশন বাটন, বুঝতে পারছেন? যাতে ইউজাররা তাড়াতাড়ি ক্লিক করতে চায় এইভাবে ওদেরকে ডিজাইন করা হয়, ঠিক আছে? মানে একটা সিম্পল জিনিস না যে কত সুন্দর সাইকোলজি দিয়ে আমরা মানুষকে কত কিছু করতেছি, রাইট? হ্যাঁ, এর রিজন আছে। ঢেউ খেলা তো না, মানে এখানে দেখেন এইখানে মাসালা লেখাটা আছে আর এখানে উপরে কি আছে? কালাভুনা। তো এই কন্টেন্টটা বেশি, বাট এখানে ওই পার্টটা নাই, মানে এখানে কন্টেন্টটা বেশি আছে, এখানে কন্টেন্টটা নাই, যার ফলে এটা নিচে চলে আসে, লম্বা হইছে বেশি আর কি, হাইট বেশি নিচ্ছে। ওকে, সো এগুলো নিয়েও আমরা কাজ করব যে কোনটা অ্যাকচুয়ালি করা দরকার, কোনটা অ্যাকচুয়ালি করা দরকার নাই, কোনটাতে আমি হাইট দেব, কোনটাতে দিব না। ওকে, আচ্ছা, তো আমরা ইউএক্স বুঝছি। ইউএক্স হলো ইউজার এক্সপেরিয়েন্স। বলেন ইউএক্স, ইউআই এখনো যায় নাই, যাবো ওটাতেও। হ্যাঁ, ইউএক্স বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ইউএক্স কি তাহলে আমাকে বলেন একবার। ইউজার এক্সপেরিয়েন্স, এটা কেন তৈরি করতে হয়? ব্যবহারকে সহজ করার জন্য। এখন এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। কেন? বিকজ আমার যদি ওয়েবসাইটের ইউএক্স ভালো না হয় তাহলে আমার যে ক্লায়েন্ট থাকবে, তার যে ক্লায়েন্টরা থাকবে, ধরেন আমি ঘরের বাজারে ওয়েবসাইট বানালাম, তাদের যে ক্লায়েন্টরা আছে তারা ওয়েবসাইটে যদি ঠিকঠাক মতো একটা ইউএক্স না পায় তাহলে তারা স্বাভাবিকভাবে ওটা ভিজিট করতে চাবে না, তাই না? এরপরে তার বিজনেস লস করবে, আর আমার ক্লায়েন্টের বিজনেস হ্যাম্পার হওয়া মানে আমার বিজনেস হ্যাম্পার হওয়া। বুঝতে পারছেন? সেই জন্য এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। তো এখন চলেন, যেহেতু এটা এখানে এরকম আছে, আমরা এটাকে কালার করে দেই। এখানে গিয়ে বলি যে নরমালি তোমার কালার থাকবে হলো হোয়াইট। রিলোড দেন। বুঝতে পারছি? আচ্ছা, এবার আচ্ছা একটা মজার জিনিস, হ্যাঁ, এখানে দেখেন আমি এই টেক্সটের মধ্যে ওভার করলে কালার তো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? বাট আমি এইদিকে ওভার করি তাও চেঞ্জ হচ্ছে, আমি এইদিকে ওভার করি তাও চেঞ্জ হচ্ছে। এটা একটা রিজন আছে কেন, রাইট? কারণ এই যে ট্যাগটা আছে, এই ট্যাগটা কি ট্যাগ? এটা হলো H1 ট্যাগ, এবং হেডিং ট্যাগটা পুরো জায়গাটা নেয়। এন্ড আমরা কি শুধু এই টেক্সটের মধ্যে দিছি নাকি পুরো ট্যাগটার মধ্যে দিছি হোভারটা? পুরো ট্যাগটা, মানে ওর যতটুকু জায়গা আছে যেখানে হোভার করলে এটা রান হবে। বুঝতে পারছি? ওকে, সো এতটুকু ডান। এর সলিউশনও আছে যেগুলো আমরা সামনে জানবো, চিন্তা নাই, কারণ টেক্সট আছে এখানে, হোভার করছে এখানে, তাহলে তো এটা কিছু হইলো না, তাই না? সেগুলো আমরা রান করাবো সামনে গিয়ে। এবার আমরা যেটা দেখব সেটা হলো
আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, কিভাবে দিব বলেন দেখি। ব্যাকগ্রাউন্ড, তারপর ধরেন আমি এই দিয়ে দিই হোয়াইট, ঠিক আছে। এবার একটু দেখেন উপরে পুরো জায়গাটা নিচে, ঠিক আছে। এবার আমরা একটু কালার ব্যাপারে জানি। এইভাবে কালারগুলো আমরা অ্যাড করতে পারি, আমরা আরো কয়েকভাবে আমাদের ওয়েবসাইটে কালার অ্যাড করতে পারি। এর মধ্যে সবথেকে বেশি যেটা ব্যবহার করা সেটা হলো হেক্সা কালার কোড। কি কালার কোড? হেক্সা কালার কোড। তো হেক্সা কালার কোড দেখতে কেমন আমরা একটু দেখি। এর জন্য আমি একটু কালার হান্টে যাই, এন্ড এটা আমরা আজকে থেকে প্র্যাকটিস করব, বিকজ এই জিনিসটা আমরা সবথেকে বেশি পাবো কাজ করার ক্ষেত্রে। সো ধরেন এখানে একটা কালারের টেমপ্লেট আছে, ধরেন এই কালারটা আমি নিতে যাচ্ছি। এখানে কার্সর রাখার পর দেখেন একটা কোড দেখাচ্ছে না, রাইট? এই কোডগুলোকে বলা হয় হেক্সা কালার কোড। কি কালার কোড? হেক্সা কালার কোড। তো আপনি যদি এখানে ক্লিক করেন এটা কপি হয়ে যাবে, তারপরে জাস্ট পেস্ট করবেন, ঠিক আছে। বাট এইভাবে দিলে আপনার কালারটা কাজ করবে না, যেহেতু এটা একটা হেক্সা কালার কোড, তাই এর সামনে হ্যাশ দিতে হবে। বুঝতে পারছি? ওকে, এবার গিয়ে দেখেন কালারটা পাইছে। ওকে, তো হেক্সা কালার কোডের সামনে সবসময় কি দিতে হয়? হ্যাশ দিতে হয়, বিকজ আপনি শুধু কালারের নাম সার্চ করে আপনি অনেকগুলো কালার বের করতে পারবেন না, ঠিক আছে। তাই আমাদের অবশ্যই কি দিতে হবে? হেক্সা কালার কোড এবং হ্যাশ দিতে হবে। বলেন স্যার। আচ্ছা, তো হেক্সা কালার কোড আমরা বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। এটা জাস্ট একটা কালার হান্ট, একটা ওয়েবসাইট, এন্ড আমাদের কাইন্ড অফ ডেভেলপারদের জন্য লাইফ সেভার একটা ওয়েবসাইট আর কি, ঠিক আছে। এইখানে কালার প্যালেট দেওয়া আছে যে কোন কালারের সঙ্গে কোন কালারটা মানায়, বুঝতে পারছেন? সো এখানে কালার প্যালেট দেওয়া আছে যে এই চারটা কালারের কম্বিনেশন করে যদি আপনি কিছু বানান তাহলে সুন্দর লাগবে। সো এরকম কালার প্যালেট আরো অনেক আছে, আপনি চাইলে কালার করে HTML এ যেতে পারেন। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কোড নেবেন, এখানে কালার প্যালেট দেওয়া নাই, বাট এখানে তারা এই যেভাবে দিয়ে রাখছে। আচ্ছা, এইভাবে এটার জন্য কি ইউজ করছে? ইনপুট টাইপ কালার। ওকে, সো এখানেও দেখেন নিচে হেক্সা কালার কোড আছে, এটাকে কপি করতে পারেন। কপি করার পর এখানে গিয়ে পেস্ট করবেন, তাহলে দেখেন আউটপুটে এটা পাবেন। আবার আপনি যদি এখান থেকে নিতে চান, যেই কালারটা আপনার পছন্দ হয়েছে ওটার উপরে কার্সর রাখবেন, দেন এখানে কালার কোডটা দেখাবে, কপি করবেন, দেন গিয়ে পেস্ট করবেন, ঠিক আছে। বাট সামনে অবশ্যই হ্যাশ দিতে হবে। স্যার বলেন। ওই যেখান থেকে যে সোর্স থেকে আপনি নিয়েছেন ওইটা যদি ওই সোর্সটা যদি আপনার করে দেয়, ওটাকে ব্লক করে দেয় বা ওটা ডিলিট করে দেয়, তাহলে কি এটা কি মানে এক কথা, আমি এই ওয়েবসাইটে আসি স্যার, এই ওয়েবসাইটটা যদি ডিলিট হয়ে যায় তাহলে কি আমি ঢুকতে পারবো কিনা? অ্যান্সার হলো না, কারণ আমি যেখানে ঢুকবো ওটা যদি এক্সিস্টিং না করে তাহলে আমি ঢুকতে পারবো না। যেমন ধরেন আপনার একটা দোকান আছে, আপনি একটা হোটেল থেকে প্রতিদিন সকালবেলা নাস্তা করেন, ঠিক আছে। এখন পরের দিন যা দেখলেন হোটেলই নাই, হোটেল গায়েব হয়ে গেছে, তাহলে আপনি নাস্তা করতে পারবেন এখানে না। সেম ভাবে ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি কেউ ডিলিট করে ওটা কাজ করবে না। কালারটা নিচ্ছে, কালারে হেক্স কোডটা নিচ্ছে, হেক্স কোডটা নেওয়ার ফলে আমার কালার হেক্সা কোডটা ডিলিট হবে না, ঠিক আছে। হেক্সা কোড সব সময় থেকেই যাবে, কারণ এগুলো তো তারা বানায় নাই। এগুলো তারা বানাইছে? এই কোডগুলো কি তারা বানাইছে? না, তারা এই টেমপ্লেটগুলো বানাইছে। সো এগুলো ইউজ করলে সমস্যা নাই, ঠিক আছে। বাট আমরা মনে করেন একটা ইমেজ নিয়ে আসছি, ধরেন ক্যাটের যাই, ক্যাট ইমেজ ধরেন এই ইমেজটা থেকে নিয়ে আসছি, এই লিঙ্কটা থেকে, ঠিক আছে। এখন এই যে লিঙ্কটা আছে এটা কোথাও না কোথাও তো হোস্ট করা আছে, আছে না? এখন এই হোস্টিং থেকে যদি এটা ডিলিট করে দেওয়া হয় তাহলে ওই ইমেজটা আপনি পাবেন না, ঠিক আছে। ওকে, তো এবার আমরা একটু আসি, এখান থেকে সবকিছুই ডান। বলেন। স্যার, পৃথিবীর সকল কালারগুলো মানে এক্সপোর্ট কি ইউনিক সবগুলো? হ্যাঁ, সবগুলো কালারে হেক্সা কোড ইউনিক থাকে। ইভেন দো আপনার ব্ল্যাকেরই অনেকগুলো টাইপ দেখবেন, যেরকম এটা ব্ল্যাক, এটাও ব্ল্যাক, পিওর ব্ল্যাক। আমরা একটু ডার্কে যাই, দেখেন এটা ব্ল্যাকের মতোই দেখায় না, হালকা ব্লু টাইপের। তারপরে এটাও তো ব্ল্যাকের মতোই দেখায়, দেখেন এর হেক্সা কোড আলাদা। আবার এটাও ব্ল্যাকের মতো দেখায়, এর হেক্সা কোড আলাদা, এর হেক্সা কোড আলাদা, ঠিক আছে। পিওর যে ব্ল্যাক আছে ওটার হেক্সা কোড হলো 3টা 0 বা 6টা 0, ঠিক আছে। 3টা 0 দিলেও ব্ল্যাক পাবে, 6টা 0 দিলেও ব্ল্যাক পাবে। আর পিওর যে হোয়াইট আছে সেটার হেক্সা কোড হলো 3টা F অথবা 6টা F। বুঝতে পারছি? ওকে, হ্যাঁ F। তো এখন আমরা একটু এখানে আসি, এটাও ডান। এবার কালারে আরো টাইপ হয়, কালারে কি হয়? আরো টাইপ হয়। যেমন আমাদের RGB, কি কালার? RGB কোথায় গেল? এই যে RGB, ঠিক আছে। এটা হলো প্রাইমারি কালার কোডগুলো। তারপরে আপনি এখান থেকে দেখতে পাবেন HL, HSL, তারপরে HWB, ঠিক আছে। তারপরে ALAB। কিন্তু এর মধ্যে সবথেকে বেশি আমরা ইউজ করব কোনটা? হেক্সা কালার কোড। বুঝতে পারছি? সো
আমরা এটা বেশি বেশি প্র্যাকটিস করব। ওকে, ডান। এরপরে চলেন আজকে আমরা দেখি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে সেট করতে হয়। ঠিক আছে, তো এর জন্য আমি একটা ডিভ নিব। এর জন্য কি নিব? ডিভ নিব। এখন ডিভ নেওয়ার পর এখানে আমি বলে দিই যে মেইন ডিভ। আচ্ছা, আমি এখানে মেইন ডিভ লিখছি জন্য এখানে যে মেইন ডিভ লিখতে এমনটা না, আমি জাস্ট একটা ক্লাস নেম দিছি। আপনি এখানে আপনি যা ইচ্ছা তাই অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে মেইন ডিভটা নেওয়ার পর এখান থেকে আমি বলে দিব যে আগে ইমেজটা নিয়ে আসি। ইমেজ নেওয়ার জন্য আপনারা যেতে পারেন পিক্সেলসে, এখান থেকে ফ্রি ইমেজ পাবেন। আবার আপনি পিক্সাবেতেও যেতে পারেন, ওখানেও ফ্রি ইমেজ পাবেন। তো আমি একটা ইমেজ নিই, ন্যাচারাল ইমেজ নিই। ওকে ওকে ওকে, আমরা একটা এই যে এরকম চারকোনা খুঁজতেছি, ওরকম একটা ইমেজ খুঁজেন দেখি। ধরেন এইটা, হ্যাঁ। তো এই ইমেজটা আমরা এই যে এটা অ্যাড করি, এটা বেশি সুন্দর। ওকে, তো এই ইমেজটা আমরা অ্যাড করব। ঠিক আছে, তো এর জন্য কি করতে হবে? ইমেজটাকে আমরা ডাউনলোড করে নিতে পারবো, আপনি কাস্টমাইজ সাইট চাইলে ওটাও নিতে পারবেন। আমি পুরোটাই নিই। ঠিক আছে, করলাম ডাউনলোড। হ্যাঁ, পিক্সেল থেকে নিচ্ছি। তো আমরা এখান থেকে ইমেজটা ডাউনলোড হলো। এখন দেখেন নামটা অনেক বড় না, তো আমরা কি করব? এটাকে কাট করে ছোট করে নেব। তো কাট করে নিয়ে যাই, আপনারা ফোল্ডারে গিয়ে ওটা পেস্ট করতে পারেন, অথবা ভিএস কোডে আসার পর এখানে এসে ডাইরেক্টলি পেস্ট করতে পারেন। বুঝতে পারছি কিভাবে করবেন? ভিএস কোডে আসবেন, আসার পর ক্লিক করবেন আপনার ফাইলের মধ্যে, তারপরে এখানে ক্লিক করে কন্ট্রোল ভি। ঠিক আছে, তারপরে এখান থেকে রিনেম করতে পারবেন এভাবে, অথবা ক্লিক করবেন F2 চাপবেন। বুঝতে পারছি, তাহলে রিনেমের পার্টটা আসবে। হ্যাঁ, সো আমরা এখান থেকে দিয়ে দেই বিজি ইমেজ। ঠিক আছে, এখন আমার এটা রিনেম হয়ে গেছে। আমি ভিএস কোডেই দেখেন আপনাকে প্রিভিউ দেখাচ্ছি, এটা ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে। এই যে ডিভটা আছে, এখন এই ডিভটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার জন্য এর হাইট উইডথ দিতে হবে না, রাইট? এখন ডিভ ট্যাগটা বাই ডিফল্ট কোন ট্যাগের আন্ডারে পড়ে আমরা একটু দেখি। রিলোড দিতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখেন দেখি বাই ডিফল্ট সে কোন ট্যাগের আন্ডারে পড়ে, কোন টাইপের আন্ডারে। আসবো দেখি। হ্যাঁ, তো এটা ব্লক ট্যাগের আন্ডারে পড়ে। কিসের আন্ডারে? ব্লক ট্যাগে। এখন বলেন যে স্যার আপনি কেমনে বুঝলেন, তাই না? দেখেন আমরা যখন কার্সরটা রাখতেছি উপরে দেখেন দেখি হাইট এবং উইডথ দেখাচ্ছে না? উইডথ কত দেখাচ্ছে? 1904, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। স্যার এখন কথা হলো স্যার ব্লু লাইনটা আমরা দেখতে পাচ্ছি না কেন, তাই না? এই রিজনটা হলো এর হাইট কত দেখাচ্ছে? 0। যেহেতু তোর হাইট নাই, আমরা কি এখান থেকে দেখতে পারবো না? তো চলেন আমরা একটা হাইট দেই। আমরা মেইন ডিভ ধরি, এখান থেকে বলে দিই হাইট ধরেন 20 পিক্সেল। রিলোড দেন, এবার দেখতে পাচ্ছেন হাইটটা। বুঝতে পারছি, ঠিক আছে। কোনটা মানে আমরা এটা কেন পুরো জায়গাটা নিল, রাইট? আচ্ছা, আমাদের ট্যাগের টাইপ কয়টা সবাই বলেন দেখি? 3টা। কি কি? রাইট। তো আমাদের ট্যাগের টাইপ 3টা, একটা হলো ইনলাইন, ব্লক আর ইনলাইন ব্লক ট্যাগ, রাইট? তো ব্লক ট্যাগের বৈশিষ্ট্য হলো সে পুরো জায়গা নাই, সে কাউকে পাশে বসতে দিবে না। ঠিক আছে, তার উইডথটা পুরো জায়গাটা নিয়ে নিবে তার প্যারেন্টের। ঠিক আছে, প্যারেন্ট জিনিসটা কি সামনে জানবেন, চিন্তার কিছুই নাই। তো সাধারণভাবে মাথায় রাখেন ব্লক ট্যাগের উইডথ পুরোটা নেয়, যার ফলে ডিভ একটা ব্লক ট্যাগ এবং সে পুরো জায়গাটা নিয়ে রাখছে। বাট ইনলাইন ট্যাগগুলো কি করে? পাশে বসতে দেয় অন্য ট্যাগকে, তার কন্টেন্ট যতটুকু থাকবে শুধু অতটুকু উইডথ নিবে। বুঝতে পারছি সবাই? এই জন্য তার পাশে কন্টেন্ট বসতে পারে। ক্লিয়ার? ওকে, এখন আমরা এই পার্টটা পারলাম। এবার এখান থেকে আমরা একটু হাইটটা বাড়ায় দেই, 900 পিক্সেল দেই। এবার একটু বড় সাইজের আসছে না? এটাকে যদি আপনি নিজের চোখে দেখতে চান তাহলে এখান থেকে টেম্পোরারি ভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন পিঙ্ক, বিকজ আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব। কালারগুলোর মধ্যে কি পিক্সেল হবে? না, কালারের ক্ষেত্রে কোনো পিক্সেল নাই, পিক্সেল হলো সাইজের ক্ষেত্রে, যেরকম হাইট, উইডথ, মার্জিন, প্যাডিং, সাইজগুলোর ক্ষেত্রে। স্যার বডির তো একটা মানে নির্দিষ্ট ইয়া আছে, উইডথ আছে, হাইট তো নির্দিষ্ট নাই। না, বডির বাই ডিফল্ট হাইট থাকে না, মানে আনলিমিটেড, তো যতক্ষণ নিচে। হ্যাঁ, আপনি দেখেন যখন অনেক বেশি ওয়েবসাইট বড় হয়, যেরকম এখানে দেখেন ওয়েবসাইটে স্ক্রল করেন আরো আছে না, তো হাইট কোনো ফিক্স থাকে না, উইডথ ফিক্স থাকে। তাও এটা ডিভাইস ওয়াইজ, যেরকম 24 ইঞ্চির জন্য একটা উইডথ হবে, তারপরে আবার আপনার 22 ইঞ্চি মনিটরের জন্য আলাদা উইডথ হবে, 18 ইঞ্চি মনিটরের জন্য আলাদা আলাদা উইডথ হবে। ঠিক আছে, তো মনিটর ওয়াইজ এটা ডিপেন্ড করে যে উইডথ কতটুকু হবে। ঠিক আছে, ওকে। তো
তো আমরা এখানে এটা পাইলাম। এবার এই জায়গাতেই আমি একটু কাজ করি, আমি উইডটা ফিক্স করে দেই, একটু উইড কম রাখি, উইডটাকে রাখি। কোনটা পরে দিবেন? মানে আপনি চাচ্ছেন যে এটাকে এইভাবে করতে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, ঠিক আছে। একটু দেখেন হইছে। আচ্ছা, এবারে এইখানে আমরা একটা 100% রাখি, হাইট অনেক বড় হয়ে গেছে, কমাই দেই, 600 রাখি। ওকে, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে যাচ্ছি, ঠিক আছে। এটাই কিভাবে করব? তো ইমেজ সেট করার জন্য আপনি ইউজ করবেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তারপরে দিবেন হলো ইউআরএল, কি লিখবেন? ইউআরএল দেন ফার্স্ট ব্র্যাকেট, এতটুকু বুঝছি। তারপরে এখানে কোটেশন দিয়ে আপনার ইমেজের নাম বিজি ইমেজ, ঠিক আছে। এবার গিয়ে যদি একটু দেখেন সেট হইছে, বাট স্যার এতটুকু ইমেজ তো আমার না, ইমেজ তো আরো বড় ছিল, ওটার মধ্যে আসবো। তো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সেট করে একবার দেখি। ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদেরকে লিখতে হবে কি? ব্যাকগ্রাউন্ড, এরপর লিখতে হবে ইউআরএল, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপর কোটেশন দিয়ে আপনি যেভাবে ইমেজের নাম দেন ইমেজ ট্যাগের মধ্যে ইমেজ বসানোর জন্য সেম ভাবে এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার স্যার এটা এতটুকু আসলো কেন, তাই না? এই রিজনটা হলো আমাদের যে ইমেজ ছিল এটা সাইজ কত? 6016 বাই 4016, বাট আমার ডিভের সাইজ কত? 1000 বাই 600। তো ওই ইমেজের যে বাই ডিফল্ট সাইজ আছে ওটা বড় না, যার ফলে আমার এই সাইজের সঙ্গে ম্যাচ করে নাই, তাই শুধুমাত্র অতটুকু জায়গা আসতেছে, পুরো ইমেজটা না। সো এটাকে আমরা একটু রিসাইজ করার জন্য কিছু প্রপার্টি ইউজ করব, সেটা হলো ব্যাকগ্রাউন্ড সাইজ। কি ব্যবহার করব? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, কি দিব? কভার। এবার কি একটু রিলোড দেন, হইছে। এবার আপনার যে সাইজ আছে ওই সাইজের মধ্যে পুরো ইমেজটা চলে আসছে, বুঝতে পারছি তো? হ্যাঁ, আপনি চাইলে এডিট করে তো কমাতেই পারেন, তাই না? বাট আমরা যখন সামনে ইমেজগুলো ডাউনলোড করব ম্যাক্সিমাম সময় সেম সাইজে থাকবে না, ঠিক আছে। তখন আমাদেরকে এইভাবে ঠিক করতে হবে, ঠিক আছে। ওকে, এটা আরো কিছু বেনিফিট আছে, সেটা হলো আমরা চাইলে ইমেজটা ডাইরেক্টলি ডাউনলোড করলাম, আমার যতটুকু সাইজ দরকার অতটুকু অনুযায়ী ডাউনলোড করলাম, বাট পরবর্তীতে যখন আপনার ক্লায়েন্ট অ্যাডমিন প্যানেল থেকে এটাকে আপডেট করবে তখন তো সেম ইমেজ নাও থাকতে পারে, রাইট? তো আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেই তাহলে সে যত পিক্সেলের সাইজ দেখ না কেন ইমেজ অটোমেটিক সাইজ হয়ে যাবে, বুঝতে পারছি? ওকে, এবার আমরা একটু দেখি এখানে এসে পুরো ইমেজটা চলে আসছে, রাইট? এবার আমি একটু জুম আউট করলে কি পাবো না, তো আমি একটু এটা উইডটা 100% রাখি, এটা কেটে দেই, পুরো জায়গাটা রাখি। হ্যাঁ, এবার আমরা যেটা করব এখান থেকে উইথ ফুলটা আছে, এই ইমেজটা একটু বড়, ওই জন্য আমরা এটা দেখতে পাচ্ছি না। আমি একটা ছোট ইমেজ আনি, তাহলে আপনাদেরকে ওই প্রবলেমটা তৈরি করে দেখাতে পারবো। ধরেন এইটা। ওকে, কেউ কিছু বলবেন? বলেন। হ্যাঁ, জান। স্যারের কি জানি প্রবলেম ছিল ওইখানে স্যারের? কোনটার? ডিভের? আচ্ছা, ডিভ মানে হলো ডিভিশন, ঠিক আছে। এটা আমরা কখন কখন ইউজ করতে পারি, যদি আমার বক্স টাইপের কিছু লাগে, আমার ট্যাগগুলোকে যদি আলাদা করে গুছিয়ে রাখা লাগে, সেক্ষেত্রে আমরা কাইন্ড অফ সেকশন, বাট সেকশন ট্যাগ আলাদা আছে, তো সেকশন আমরা যাব না। আমরা ডিভটাকে একটা বক্সের সঙ্গে তুলনা করতে পারি, ঠিক আছে। যেমন আমরা অনেকগুলো ট্যাগ আসবে, ট্যাগগুলো মনে করেন আপনার বাসার বিভিন্ন রকমের ইনভেন্টরি, বিভিন্ন রকমের খুচরা জিনিসপাতি, হ্যাঁ। তো ওগুলোকে যদি আপনি একটা বক্সের মধ্যে রেখে দেন তাহলে জিনিসগুলো গোছানো থাকবে না, প্লাস যে কোনো জিনিস খুঁজে পেতে এবং ওইটাকে নিয়ে ব্যবহার করতে আপনার ইজি হবে। সেম ভাবে ডিভটা যদি আমার যে কোনো সাইজ লাগে, যেরকম আমি ব্যাকগ্রাউন্ড শেপ দিলাম, সেক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি। আমার ট্যাগগুলোকে গুছিয়ে রাখার জন্য যদি চাই, সেক্ষেত্রে আমরা ডিভ ইউজ করতে পারি, কেমন? সো কিভাবে এগুলোকে ইউজ করবো, এগুলো সামনে আমরা প্রজেক্টের মধ্যে দেখতে যাচ্ছি, ঠিক আছে। ওকে, তো আমি একটা ছোট ইমেজ ডাউনলোড করতে চাচ্ছিলাম, করে ফেলছি কিনা? হ্যাঁ, চলে আসছে। সো এই ইমেজটাকে নেওয়ার পর আমার ভিএস কোডে গিয়ে পেস্ট করি, আর এখানে বলি বিজি ইমেজ 2। স্যার বলেন। স্যার, আমরা যে ইমেজ ট্যাগের মধ্যে আমরা অনলাইন থেকে ডাইরেক্ট ইমেজের লিংকটা কপি করে যে বসিয়েছি, এখানে স্যার এভাবে করা যাবে না? হ্যাঁ, এখানেও করতে পারেন, ডিরেক্টলি এই জায়গায় বসে দিলে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার ইমেজটা আছে বিজি ইমেজ 2 নামে, তাই আমি এখান থেকে বিজি ইমেজ 2 দিয়ে দিলাম। এবার দেখি প্রবলেমটা হয় কিনা। কোনটাকে? ইমেজটা হলো ট্যাগ, ঠিক আছে, আর সোর্সটা হলো অ্যাট্রিবিউট, অলটা হলো অ্যাট্রিবিউট, ঠিক আছে, বাট ইমেজটা ট্যাগ।
এবার এখানে যাই, এখানে হ্যাঁ এবার হইছে প্রবলেমটা। দেখেন যখন এই সাইজটা একটু বড় করতেছি, মানে ইমেজের সাইজের থেকে বড় সাইজ এসে যাচ্ছে, তখন আমার ইমেজগুলো রিপিট হচ্ছে না। তেমনটা করা যাবে না। তো আমাকে কি করতে হবে, আমাকে এই জায়গায় এসে বলতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। কি বলে দিতে হবে? নো রিপিট। এবার গিয়ে যদি একটু দেখি, রিলোড দেই, এবার কি আর রিপিট হইছে? যতটুকু তার উইথ অতটুকু নিছে, বাট আমি পুরো উইথটা চাই। এর জন্য কি দিতে হবে? আবার ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। কি দিতে হবে? ব্যাকগ্রাউন্ড সাইজ রিপিট না হয়, রাইট। তো এখান থেকে আমরা দিয়ে দিব কভার। এবার এখান থেকে গিয়ে রিলোড দেন, হইছে পুরোটা কভার। এখন ইমেজ কোয়ালিটি ডাউন হয়ে গেছে, স্বাভাবিক, কারণ ইমেজটা অত বড় না, আমরা ওকে জোর করে বড় করাচ্ছি। ঠিক আছে, তারপরে হ্যাঁ পুরো পার্টটা আসতেছে না। কারণ কি? কারণ হলো উইথ তো সে পাইছে, বাট হাইট কি পাইছে? হাইট তো ওই লেভেলের নাই, তাই পুরো ইমেজটা আসতেছে না। ঠিক আছে, কিন্তু আমরা চাইলে এটাকে একটু কাস্টমাইজ করতে পারবো, সেটা হলো ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। এখন কি হবে, ইমেজের মাঝখানের পোর্শনটুকু আসবে, পুরো হাইটের যতটুকু, ওর মাঝখানের পোর্শনটুকু আসবে, বাকিটুকু আসবে না। আচ্ছা, মাঝখানেরটা পুরোটা নেওয়ার জন্য আপনাকে হাইট ম্যাচ করতে হবে। বুঝতে পারছি? ওকে, সো এটা গেল। কিন্তু আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে দেই, যেহেতু এটা বড় ইমেজ, এবার কোয়ালিটিটা আই থিঙ্ক ভালো থাকবে। হ্যাঁ, এই দেখেন কোয়ালিটিটা এখন ভালো আছে না? ঠিক আছে, তো এইভাবে আমরা এখন কাজ করতে পারি। ডান। লিংক হ্যাঁ অবশ্যই পাবো। ঠিক আছে, রাইট, জাস্ট এখানে কোটেশনে লিংকটা বসাই দিবেন, কপি এন্ড পেস্ট। ঠিক আছে, এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে কখন আমরা সেট করতে পারি, তাই না? আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে ইমেজের উপরে টেক্সট বসানো, ইমেজের উপরে কি বসানো? টেক্সট বসানো। তো এর মধ্যে কিছু ইমেজেস থাকে যেগুলো গ্রাফিক্যাল ইমেজ। ঠিক আছে, যেগুলো কি ইমেজ? গ্রাফিক্যাল ইমেজ। তো ওগুলোকে আমরা চেঞ্জ করবো না। এখন গ্রাফিক্যাল ইমেজ কিরকম দেখতে ওগুলো আমরা জানবো সামনে, চিন্তা নাই। কিন্তু যেগুলো ইমেজ নর্মাল ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়েছে, সেগুলোর মধ্যে আমরা কিভাবে কাজ করব, তাই না? তো দেখেন আমি এখানে যে মেইন ডিভ আছে এর মধ্যে কি করছি? ব্যাকগ্রাউন্ডটা সেট করছি। এইখানে এসে যদি আমি একটা H1 নেই, এখন গিয়ে একটা রিলোড দেন, এই যে হ্যালো দিস ইজ H1 পাইছেন? বুঝতে পারছি? তো এইভাবে আমরা ইমেজের উপরে টেক্সট সেট করতে পারি। এখন স্যার আমি এটা চাচ্ছি যে একটু কালার করতে, কিভাবে করব? আমার এখানে নাম দিতে হবে, কারণ H1 দুইটা আছে, সেখান থেকে বলি যে ইনার H1। ঠিক আছে, তো ইনার H1 নাম দেওয়ার পর এখান থেকে আমি বলে দিব হলো এর কালার হয়ে যাবে হোয়াইট। ওকে, রিলোড দেন, হইছে? বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন স্যার এগুলোকে মাঝখানে আনবো, এদিকে আনবো, ওইদিকে আনবো, কিভাবে করব, তাই না? তো আমরা একটা সিএসএস আছে, সেটা হলো টেক্সট অ্যালাইন সেন্টার। একটু গিয়ে রিলোড দেই, এটা কি মাঝখানে আসছে কিনা? আসছে। তো টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে আমরা মাঝখানে আনতে পারি, বাট সবগুলোকে না, শুধুমাত্র ব্লক ট্যাগের কন্টেন্ট গুলোকে। শুধুমাত্র কার কন্টেন্ট গুলোকে? ব্লক ট্যাগের। এখন কেন ব্লক ট্যাগের কন্টেন্ট গুলোকে? রাইট, আপনি এই যদি একটু নোটিস করেন তাহলে দেখবেন যে H1 এর উইথ কতটুকু? পুরো জায়গাটুকু। তো যখন আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দেই তখন কি হয়, ওই ট্যাগের উইথ যতটুকু থাকবে ওই উইথের মাঝখানে গিয়ে এটা নিয়ে এসে টেক্সটটাকে বসায় দিবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা যদি এখান থেকে দেখি যে H1 এর উইথ পুরোটা, তাই এটা এখানে এসে মাঝখানে বসছে। এখন H1 এর উইথ যদি হতো এতটুকু, ঠিক আছে, এতটুকু, তাহলে এতটুকু উইথের মাঝখানে বসতো। বুঝতে পারছি সবাই? তো যদি আমরা ব্লক ট্যাগ ইউজ করি এবং এর উইথ যদি পুরোটা পাই, সেক্ষেত্রে আমরা টেক্সট লাইন সেন্টার দিয়ে ডিসপ্লে মাঝখানে আনতে পারবো। ঠিক আছে সবাই? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হইলাম। এবার আমরা আরেকটা হোভার ইফেক্ট দেখার পর নতুন টপিকে যাব, সেটা হলো মেইন ডিভ 2। ঠিক আছে, মেইন ডিভ 2 এর পর এখান থেকে আমি দিয়ে দিব হলো এখানে উইথ দিয়ে দেই ধরেন 400 পিক্সেল, হাইট দিয়ে দেই হলো 500 পিক্সেল, এন্ড ওকে এতটুকুই থাক। এর ভিতরে ধরেন একটা H3 আছে, এখানে বলি হ্যালো। ঠিক আছে, এখন আমি এখানে H3 যেহেতু আর নাই, আমি ডিরেক্টলি ধরলাম। H3 যেহেতু আর নাই, এটাকে কি করলাম? ডিরেক্টলি ধরলাম। এখন এইটার জন্য আমি এখানে এসে কালার দিয়ে দিই, কালার হয়ে যাবে হলো ব্ল্যাক। ব্ল্যাক তো ডিফল্ট ভাবেই থাকবে, আমরা এটাকে হোয়াইট করে দিই, কেমন? ওকে,
এখন একটু এখানে আসি, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই ধরেন পিঙ্ক। ওকে, আসছে। এখন এটা একটু ফন্ট সাইজটা বাড়াই দেই বোঝার জন্য, 60 পিক্সেল। এবার আমি কি করতে যাচ্ছি, আমি চাচ্ছি আমি হোভার করব এই ডিভটাতে, ঠিক আছে, বাট কালার চেঞ্জ হবে হলো এইটার। হোভার করব কাকে, ডিভকে, বাট কালার চেঞ্জ করব কার, টেক্সটের। তার আগে আপনারা আমাকে বলেন, আমি যদি এই টেক্সটের উপর হোভার করার পর কালার চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে বলেন দেখি, দেখে দেখে বলেন। H3 হোভার, তারপরে কালার দিতে যাচ্ছে মনে করেন ব্ল্যাক, ঠিক আছে, হইছে? আচ্ছা, এখন এটা তো বুঝলাম, কিন্তু আমি যদি এই পিঙ্কের উপরে হোভার করি এটা কি কালার চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমি এটা করতে চাচ্ছি, কিভাবে করব? এখন ডিভ হোভার কালার, তাই না? এই জায়গায় মানে আমার ডিভ মেইন ডিভ 2 দিব, এটাই তো নাকি? এবার একটু দেখি কাজ করে না। এখন এর জন্য আমরা কি করতে পারি, খুব ইজি একটা ট্রিক্স আছে, দেখেন। আমাদের প্রথমে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো প্যারেন্ট আর চাইল্ডের সম্পর্ক, ঠিক আছে? প্যারেন্ট কাকে বলে? সিম্পল, এক লাইনে অ্যান্সার, যার ভিতরে থাকবে সে প্যারেন্ট, আর যে ভিতরে থাকবে সে চাইল্ড। ক্লিয়ার? যেমন আমি যদি একটু এই স্ট্রাকচারের দিকে তাকাই, আমার এখানে প্রথমে আছে H3 ভিতরে, কার ভিতরে? ডিভের ভিতরে। তাহলে H3 এই ডিভের প্যারেন্ট নাকি চাইল্ড? চাইল্ড। কেন? বিকজ সে এর ভিতরে আছে। কিভাবে বুঝলাম ভিতরে আছে? বিকজ এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, মাঝখানে H3। ক্লিয়ার? আর এই যে ডিভ আছে, এই H3 কে হয়? এই ডিভটা প্যারেন্ট হয়। তো প্যারেন্ট এবং চাইল্ড বুঝতে পারছেন কিভাবে প্যারেন্ট কিভাবে চাইল্ড বুঝবো? ওকে, এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি যে হোভার করবে একখানে, চেঞ্জ হবে আরেকটা, এই যে হোভার ইফেক্ট, এটাকে বলে গ্রুপ হোভার। কি হোভার? গ্রুপ হোভার। ক্লিয়ার? আচ্ছা, এখন গ্রুপ হোভার করার জন্য প্রথম যে শর্ত, অবশ্যই যাকে হোভার করব তাকে প্যারেন্ট হইতে হবে, আর যে চেঞ্জ হবে তাকে চাইল্ড হইতে হবে। ক্লিয়ার? যদি প্যারেন্ট এবং চাইল্ড না থাকে তাহলে গ্রুপ হোভার কাজ করবে না। বুঝতে পারছি সবাই? তো একবার বলি, যাকে হোভার করব, কাকে হোভার করব? এই পিংটাকে, তো তাকে কি হইতে হবে? প্যারেন্ট হইতে হবে। আর যে চেঞ্জ হবে, কে চেঞ্জ হবে? টেক্সটটা, অবশ্যই তাকে এই পিংকের চাইল্ড হইতে হবে। ক্লিয়ার? নয়তো গ্রুপ হোভার কাজ করবে না। বুঝতে পারছি? ওকে, সো এর জন্য আমাদের এখন কি করতে হবে? আমাদের প্রথম শর্ত যেটা ছিল প্যারেন্ট এবং চাইল্ড মিলানো মিলছে, ঠিক আছে। এবার আমরা যেটা করব, সিম্পলি প্রথমে আমাকে লিখতে হবে হোভার কার মধ্যে হবে। কাকে হোভার করব আমরা? মেইন ডিভ 2 কে। তো এখানে এটা দেওয়ার পর লিখতে হবে হোভার, এতটুকু বুঝছি। আচ্ছা, এরপরে কে চেঞ্জ হবে? কে চেঞ্জ হবে? H3, তাই এখানে লিখতে হবে H3। বুঝতে পারছি? প্রথমে লিখতে হবে কাকে হোভার করব, দ্বিতীয়তে লিখতে হবে কে চেঞ্জ হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার এখানে এসে দেন আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন। এটা চেঞ্জ করার পর এটা কালার হয়ে যাবে হলো ব্ল্যাক। স্যার মাঝখানে তো একটা স্পেস দিতে হবে তাহলে? হ্যাঁ, স্পেস দিতে হবে। এবার কি একটু রিলোড দেই, এবার হোভার করেন, এখানে চেঞ্জ হইছে। বুঝতে পারছি? কতটুকু সময় ধরে কালার হবে এটা কি বুঝছেন? ডিউরেশনটা মানে ট্রানজিশনটা, এটাও দিতে পারেন যে স্যার এটা তো ঠাস ঠাস করে হচ্ছে, স্মুথ করব, কিভাবে করব? ট্রানজিশন। আচ্ছা, এখানে একটা মজার জিনিস, স্যার আমি ট্রানজিশনটা দিব কই, মেইন ডিভ 2 তে নাকি H3 তে? রাইট? এক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে চেঞ্জ হচ্ছে সব সময় তার মধ্যে ট্রানজিশন হবে। ঠিক আছে? তো আমি হোভার করতেছি ডিভে, কোনো সমস্যা নাই, চেঞ্জ কে হচ্ছে? H3, তাহলে আমাকে কোন জায়গায় দিতে হবে? H3। তো আমরা এখানে এসে ট্রানজিশন দিব all linear.4s। আপনারা শুধু টাইমও দিতে পারেন, অল লিনিয়ারও দিতে পারেন। আমাদের খুব সূক্ষ্ম একটা চেঞ্জ হয় যদি আমরা অল লিনিয়ার না দেই, সেটা হলো আসার সময় আসবে কিন্তু যাওয়ার সময় একটু ফাস্ট যাবে। ঠিক আছে? এটা হলো অনেক সূক্ষ্ম, এটা একটা, এটা ধরা যায় না সাধারণত। ঠিক আছে? বাট যদি আপনি এইভাবে দিয়ে দেন তাহলে আর কোনো রিস্ক নেই, আসবেও যেই সিকোয়েন্সে, যাবেও সেই সিকোয়েন্সে। এবার আমি যদি একটু দেখি রিলোড দিয়ে, হইছে? ওকে, তো গ্রুপ হোভার কি কিভাবে করে বুঝতে পারছেন? আচ্ছা, গ্রুপ হোভার তাহলে কি, আমি হোভার করব একটাতে, চেঞ্জ হবে আরেকটা। ক্লিয়ার? আচ্ছা, এন্ড হোভার করব একটাতে, চেঞ্জ হবে আরেকটা। এটার জন্য প্রথম শর্তটা কি? প্যারেন্ট এবং চাইল্ড হওয়া। প্যারেন্ট কাকে বলে? যার ভেতরে আছে। চাইল্ড কাকে বলে? যে ভিতরে থাকে। বুঝতে পারছি? অবশ্যই অবশ্যই থাকতে পারে।
লেটস সে যে এখান থেকে আমরা বলি হ্যাঁ অনেকগুলো চাইল্ডে একটাই প্যারেন্ট থাকবে, ধরেন এখানে পি আছে, ঠিক আছে, তারপরে ধরেন এখানে অ্যাঙ্কর আছে, তো এই তিনটারই বাবা মা কে? এই ডিফটা। আবার ধরেন এই অ্যাঙ্করের ভিতরে আবার ইউএল আছে, তারপরে এলআই আছে, এইরকমও থাকতে পারে, ঠিক আছে। এখন সিম্পলি আমি যদি বলি আপনার বাবা মাকে, তাহলে আপনি বলবেন যে অমুক লোক আমার বাবা, ঠিক আছে, তো অমুক লোক আমার মা, ক্লিয়ার। তারপরে যখন তাকে জিজ্ঞেস করা হবে আপনার বাবা মা কে, তখন সে কি বলবে যে এ তো আমার ছেলে কিন্তু ও আমার বাবা, এইভাবে বলবে? সে ডিরেক্ট বলবে সে আমার বাবা, বুঝতে পারছি। তারপর আপনার দাদুকে যখন জিজ্ঞেস করা হবে তখন আপনার দাদুও তো সেম অ্যান্সার দিবে যে সে আমার বাবা হয়, রাইট? আচ্ছা, এটা তো আস্তে আস্তে আগে এটা শেষ করি। তো আমাদের যেটা বলছিলাম সেটা হলো আমাদের দাদুকে যদি জিজ্ঞেস করে আপনার বাবাকে, সেক্ষেত্রে তো তিনি আমার ডিরেক্টলি বলবে যে ইনি আমার বাবা, রাইট? নাকি এটা বলবে যে ও আমার ছেলে আর এই আমার বাবা, এভাবে বলবে না, রাইট? সেম ক্ষেত্রে যখন আমরা এলআই কে বলবো যে তোমার বাবা বা তোমার প্যারেন্ট কে, তখন সে বলবে ইউএল। যখন আমরা ইউএল কে বলবো তোমার প্যারেন্ট কে, তখন সে কে বলবে? অ্যাঙ্কর। যখন আমি অ্যাঙ্কর কে বলবো তোমার প্যারেন্ট কে, তখন ডিফ। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে এলআই এর ডিফ কে হয়, তাই না? কেউ হয় না, বুঝতে পারছেন? এখানে দাদু নানুর কোনো খেলা নাই, জাস্ট প্যারেন্ট এবং চাইল্ডের খেলার কিছু নেই। স্যার এখানে যদি আমি এলআই কে হোভার করতে চাই তাহলে ইউএল কে মানে প্যারেন্ট করতে হবে, রাইট? যে আমি ইউএল এ হোভার করব এলআই চেঞ্জ হবে, তাহলে এটাকে প্যারেন্ট করতে হবে, বুঝতে পারছি? ওকে, এতটুকু বুঝছেন সবাই? আচ্ছা, তো এখানে যেহেতু দুইটা রাইট ট্রানজিশন, তো এখানে যেহেতু দুইটা ট্যাগ এসে গেছে নতুন, আমরা এই ব্যাপারে একটু জানি। ইউএল মানে হলো আনঅর্ডার লিস্ট, ইউএল মানে কি? আনঅর্ডার লিস্ট। আর ওএল মানে হলো অর্ডার লিস্ট, ঠিক আছে? আমরা লিস্ট রিলেটেড যে কোনো কাজ করার জন্য অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট ইউজ করতে পারি, কিন্তু এই ট্যাগের কিছু বিহেভিয়ার আছে। আমরা যদি একটু রিলোড দেই, আপনি দেখেন এখানে একটা ডট আসছে না? ওকে, সো ইউএল এর ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো এলআই, যেটার মানে হলো লিস্ট, ঠিক আছে? আমি যদি এখানে তিনটে এলআই নেই, তাহলে দেখেন তিনটা ডট দেখতে পারবেন, ক্লিয়ার? তো আপনি ইউএল নেওয়ার পর জয়টা এলআই নেবেন, তো এটা ডট এখানে দিবে বাই ডিফল্ট, ঠিক আছে? আর আমি যদি এখানে ওএল নেই, তাহলে এখানে সিরিয়াল নাম্বার দিবে, ঠিক আছে? এগুলোকে চেঞ্জ করা যায় ওবিসিডি তে, রাউন্ড গুলাকে বা ডিস্কে। সো আপাতত জাস্ট আমরা এতটুকুই জানি, বুঝতে পারছি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কি। ওকে, এবার ট্রানজিশন অল লিনিয়ার জিনিসটা অ্যাকচুয়ালি কি, তাই না? ট্রানজিশন অল লিনিয়ার না দিলে যে জিনিসটা হয় সেটা হলো যখন সে আসে ঠিকমতো আসে, যখন যায় তখন একটু ফাস্ট যায়, বাট ওটা সাধারণভাবে আপনি যদি খুব মনোযোগ দিয়ে না দেখেন তাহলে ধরা সম্ভব না, ঠিক আছে? কিন্তু আপনি যদি অল লিনিয়ার দিয়ে দেন তাহলে সে আসবেও সেম সিকোয়েন্সে, যাবেও সেম সিকোয়েন্সে, মানে যে ডিলেটা করতে ওই ডিলেটা সে করবে না, ঠিক আছে? যদি এটা ধরাটা খুবই সূক্ষ্ম, তবে এটা সেফটির জন্য দিতে পারেন, বুঝতে পারছি সবাই? ওকে, এবার এটাও ডান। এবার আমরা যেটা করব, ইমেজ সিলেক্ট করছি, এবার আমরা আমাদের সিএসএস এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট দেখব, ঠিক আছে? সেটা হলো সিএসএস ড্রিলিং। কি দেখব? সিএসএস ড্রিলিং, ঠিক আছে? হ্যাঁ, তো ড্রিলিং অ্যাকচুয়ালি জিনিসটা কি এটা বোঝার জন্য আমরা একটা গল্প শুনি। ধরেন আপনার ফ্রেন্ড থাকে হলো উত্তরার সেক্টর 7 এ। কোথায় থাকে? সেক্টর 7 এ। এখন সেক্টর 7 এ কি শুধু একটা রোড আছে নাকি মাল্টিপল রোড আছে? মাল্টিপল রোড আছে। তো ধরেন আমি এখান থেকে কিছু রোড বানাই, এইটা একটা রোড, এইটা একটা রোড, এন্ড ধরেন এইটা একটা রোড, এন্ড মাঝখান থেকে আমরা আরো কিছু রোড দিয়ে দিই। ওকে, তো এভাবে একটা সেক্টরের মধ্যে মাল্টিপল রোড থাকতে পারে, তাই না? এবং প্রতিটা রোডে কি একটা করে বাড়ি থাকে না মাল্টিপল বাড়ি থাকে? মাল্টিপল বাড়ি থাকে। তো চলেন আমরা একটু বাড়িও বানাই ফেলি। ধরেন এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, এই পুরোটা একটা বাড়ি, যেহেতু বাড়ির সাইজ থাকে আলাদা আলাদা। এইটা একটা বাড়ি, তারপরে ধরেন এইটা একটা বাড়ি, এটা একটা বাড়ি। তো এইভাবে আমরা কিছু বাড়ি বানাচ্ছি আর কি। ওকে, ঠিক আছে? এখন মনে করেন আপনার ফ্রেন্ড থাকে এই বাড়িটায়, ঠিক আছে? আপনার ফ্রেন্ড কই থাকে? আপনার ফ্রেন্ড এই বাড়িটার মধ্যে থাকে, এই বাড়িটায়। দুঃখিত, এটা এরকম না, এখানে এরকম সিলেক্ট করব। ওকে, পেন টুল। এই বাড়িটায় থাকে। তো এই বাড়িটার নাম্বার হলো ধরেন 12। কত? 12। এন্ড তার বাড়ির সামনে যে রোডটা আছে এই রোডটার নাম্বার হলো ধরেন 10,
ঠিক আছে? এখন একদম সিম্পল চিন্তা করবেন, কেমন? আপনি থাকেন ধানমন্ডিতে, আপনি আপনার ফ্রেন্ডের বাসায় যাবেন। কোথায় যাবেন? ফ্রেন্ডের বাসায়। আপনার কাছে কি এমন কোনো ওয়ে আছে যে আপনি ধানমন্ডি থেকে একদম উড়াল দিবেন আর ডিরেক্টলি ওর বাসার ছাদে গিয়ে পড়বেন? না। আছে? নাই। আপনাকে কি করতে হবে? আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, তাই না? যেমন ধরেন আপনি, এটা হলো ধানমন্ডি, আপনি ধানমন্ডি থেকে প্রথমে কোথায় ঢুকবেন? সেক্টর 7 এ, তাই না? নাকি ডাইরেক্টলি যাইতে পারবেন তার বাসায়? পারবেন না। প্রথমে আপনাকে সেক্টরের ভিতরে ঢুকতে হবে। এখন সেক্টরের ভিতরে অনেকগুলো রোড আছে, ওই রোড দিয়ে আপনাকে যেতে হবে কত নম্বর রোডে? 10 নম্বর রোডে। এবং 10 নম্বর রোডে অনেকগুলো বাড়ি আছে, এই যে বাড়ি, এই যে বাড়ি, এই যে বাড়ি। এই বাড়িটার মধ্যে কত নম্বর বাড়িতে আপনার ফ্রেন্ড থাকে? 12 নম্বর বাড়িতে। দ্যাট মিন্স আপনাকে প্রথমে আসতে হলো সেক্টর 7 এ, রাইট? তারপরে আসতে হলো রোড নাম্বার 10 এ, তারপরে আসতে হলো কত নম্বর বাড়িতে? 12 নম্বর বাড়িতে। ঠিক আছে? তো এই গল্পটা যারা বুঝছেন তারা প্রোগ্রামিং এর লজিক বিল্ড করার খুব ইজি একটা ট্রিক শিখে গেছেন। কেমন? যে কোনো কাজ করার জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আপনি যদি একবারে চিন্তা করেন আপনি সব পেঁচে ফেলবেন। ঠিক আছে? তো যদিও এখনই আমরা লজিক বিল্ডিং কিছু পার্ট শুরু করতেছি না, এগুলো জাভাস্ক্রিপ্টে পর শুরু হবে, তবে এই জিনিসগুলো যাতে মনে থাকে, আমি যদি আজকে থেকে 30 নম্বর ক্লাসে গিয়ে আপনাকে জিজ্ঞেস করি তখন যাতে আপনি এগুলো অ্যান্সার দিতে পারেন। ঠিক আছে? এরকম আপনাদের ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। তো এখন এই জিনিসটা সিএসএস এর ক্ষেত্রে কি ইউজ এটা আমরা একটু জানি। ওকে, আমি এগুলোকে কাটি। আচ্ছা, একটু নোটিস করেন, এই জায়গায় H1 আছে না? এবার এখানে আমি একটা H1 নিলাম, বাট এটাতে কোনো ক্লাস দিলাম না। কি দিলাম না? ক্লাস দিলাম না। তারপরে ধরেন এর নিচে এসে আমি H2 নেই, তারপরে ধরেন আবার H3 নেই। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা আরো একটা জিনিসের সঙ্গে পরিচিত হই, লরেম। লরেমকে বলা হয় মিনিংলেস টেক্সট। কি বলা হয়? মানে এগুলোর কোনো মানে নাই। ঠিক আছে? তাহলে এগুলো কেন ইউজ করা হয়? বিকজ এগুলো ডিজাইন কনসেপ্টটা কিরকম দেখাবে, তারপরে এই যে আমাদের এখন টেক্সট লাগতেছে না, এগুলো বারবার ভেবে ভেবে বারবার বের করতে হচ্ছে, তো এর জন্য আমরা ইউজ করতে পারি লরেম টেক্সট। আপনি যদি লরেম লিখে 10 দেন তাহলে সে আপনাকে 10টা ওয়ার্ড দিবে। ঠিক আছে? আপনি যদি লরেম লিখে 1 দেন তাহলে সে আপনাকে একটা ওয়ার্ড দিবে। ঠিক আছে? তারপরে আপনি যদি লরেম লিখে 2 দেন তাহলে সে আপনাকে 2টা ওয়ার্ড দিবে, মানে যত নাম্বার দিবেন অতগুলো ওয়ার্ড সে আপনাকে দিবে। ঠিক আছে? তো প্র্যাকটিসের সময় আমরা এটা অনেক বেশি ইউজ করতে পারি, কারণ অত চিন্তা করার দরকার আমাদের নেই। ঠিক আছে? আচ্ছা, এখন একটু নোটিস করেন, ধরেন এখানে লা 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 আছে। ঠিক আছে? সো এখানে H1 আছে, এখানে H1 আছে, আবার এখানে ধরেন আমরা আরো একটা H1 নেই, এখানে লরেম 5 দেই। ঠিক আছে? তো আমি চাচ্ছি শুধুমাত্র H1টাকে কালার করব, বাট কোনো সিলেক্টর দিব না, আমি কোনো ক্লাস দিব না, কোনো আইডি দিব না। ঠিক আছে? এরকম হতেই পারে, লাগতেই পারে আমাকে, তাই না? কারণ আপনি কতগুলো আর ক্লাস নেম ইউজ করবেন, কতগুলো বা আইডি নেম আপনি মাথায় মনে রাখতে পারবেন, তাই না? কারণ আমাদের করতে হবে 4-5-10 হাজার লাইনেরও কোড চলে আসতে পারে, তো এতগুলো আমরা নাম কই পাবো, রাইট? সো এর জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে? আমাদেরকে সিম্পল একটা ট্রিক্স ইউজ করতে হবে। আপনি দেখেন দেখি, আচ্ছা, এটা বোঝার জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি। আপনাদের স্কুল কলেজে বা আদালতে যারা গেছেন, ঠিক আছে, ওখানে সেম নামের মাল্টিপল পারসন থাকতে পারে না? যেরকম মনে করেন যে আব্দুর রহিম নাম, ঠিক আছে, এন্ড আব্দুর রহিম নামে মাল্টিপল লোক থাকতেই পারে, রাইট? তো যখন তাদেরকে ডাকা হয় তখন সামনে তাদের বাবার নামটা যুক্ত করে দেওয়া হয়, তাই না? যে বাবার নামটা যুক্ত করে তারপরে তাকে ডাকা হয়। এখন বাবার নাম সেম হওয়ার চান্স খুবই খুবই কম, রাইট? এজন্য আমাদের ইসলামের ক্ষেত্রেও বাবার নামের ক্ষেত্রে অ্যাড করে দেওয়া হয়, যেরকম আমাদের কিছু ফেমাস নাম বলি ওমর ইবনে খাত্তাব, তাই না? তারপরে আমাদের আরো যে নামগুলো আছে, খালিদ ইবনে ওয়ালিদ মানে ওয়ালিদের ছেলে খালিদ, ওমর ইবনে খাত্তাব মানে খাত্তাবের ছেলে ওমর। ওকে, তো সেম ভাবে আমরা কি করি, আমরা বাবার নামটা সামনে অ্যাড করে দেই যাতে ওখানে ইউনিকনেসটা বোঝা যায়, রাইট? ওকে, তো এখানে একটু দেখেন, এখানেও H1 আছে, এখানেও H1 আছে। এবার আমি যদি কোনোভাবে বলি যে মেইন 2 এর ভিতরে যে H1 আছে, মেইন div 2, তাহলে কাকে ইন্ডিকেট করা হবে? শুধুমাত্র এই H1টাকে। এটাকে ইন্ডিকেট করা হবে না, বিকজ এর প্যারেন্টের নাম কি? মেইন div, আর এর প্যারেন্টের নাম কি? মেইন div 2। বুঝতে পারছি? তো আমরা যখন তাদের প্যারেন্টের নাম ধরে কোনো কিছু ইউজ করব তাহলে ওটা ডিরেক্টলি কোথায় পাবে? শুধুমাত্র ওই জায়গায় পাবে। চলেন আমরা দেখি। আমি একটু CSS এ যাই, যাওয়ার পর আমি যেই H1 কে কালার করতে যাচ্ছি, এটা কার ভিতরে আছে? মেইন div এর। তাই আমি এখানে এসে লিখি
মেইন ডিভ, তারপরে কি দিলাম H1। এরপরে আমরা এখান থেকে এসে কালার দেই ধরেন রেড, ঠিক আছে। এবারে গিয়ে একটু রিলোড দেন, এই যে শুধু এটা রেড হইছে, উপরেও কিন্তু এটা H1 আছে, এটা কি রেড হইছে না, ঠিক আছে। তো বুঝছেন যে এই জিনিসটা কিভাবে কাজ করলো। তো এইভাবে স্টেপ বাই স্টেপ প্যারেন্ট থেকে চাইল্ডে ড্রিলিং করার যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় সিএসএস ড্রিলিং, ঠিক আছে। ড্রিলিং, DRI ড্রিলিং, ক্লিয়ার সবাই, প্যারেন্ট থেকে চাইল্ড। দুইটা H1 থাকতো তাহলে ওকে, এখানে কথা হলো স্যার দুটো যদি H1 থাকতো এরকম, সেক্ষেত্রে আপনি চাইলে ক্লাস অ্যাড করতে পারেন, আরো একটা পার্ট আছে অ্যাড চাইলে, ওটা আমরা সামনে জানবো, ঠিক আছে। এবার যেটা আমি বলছিলাম সেটা হলো ড্রিলিং করার সময় সবসময় মাথায় রাখতে হবে আগে প্যারেন্ট আসবে। কি আগে আসবে? প্যারেন্ট, তারপরে চাইল্ড আসবে, ঠিক আছে। যেমন প্রথমে আমি লিখছি মেইন ডিভ, তারপরে দিছি কি H1, এটা দ্বারা বোঝায় মেইন ডিভের ভিতরে যে H1 আছে। বাট যদি আমি H1টাকে সামনে দিতাম, H1 এর পরে কি দিছি মেইন ডিভ, তাহলে এটা দ্বারা যেটা বোঝায় H1 এর ভিতরে যে মেইন ডিভ আছে। বাট এইখানে কি আমার এরকম কোনো স্ট্রাকচার আছে? নাই, যার ফলে দেখেন বাইরে ওটার কাজ করবে না, বুঝতে পারছি? ওকে, সো অবশ্যই প্যারেন্টের নামটা আগে দিতে হবে। এখন তো প্যারেন্ট যদি বহুত থাকে, তাই না, যেমন এই সব কিছু কাটি, লিঙ্কটা করি css style.css, ধরেন আমরা এখানে একটা ডিভ নিলাম এন্ড এখানে ক্লাস বলে দেই হলো সেক্টর 7, তারপরে আমি এখান থেকে বলে দেই রোড নম্বর 10, তারপরে আমি এখান থেকে বলে দেই হাউস নম্বর 12, ঠিক আছে। তারপরে ধরেন এখান থেকে বলে দিই ফ্ল্যাট নম্বর ধরেন E5, ঠিক আছে। ওকে, এখন স্যার আমি চাচ্ছি যে এর ভিতরে যে H1 আছে, ঠিক আছে, ধরেন টিনটিন, ওকে, যাই হোক বানান যা হইছে। এখন আমি চাচ্ছি এই টিনটিনকে কালার করব, বুঝতে পারছি। এখন স্যার আমাকে কি শুরু থেকে আসতে হবে, তাই না? এখন আমরা চাইলে এইভাবে ড্রিলিং করতে পারি, কোনো সমস্যা নাই। যে সেক্টর 7, তারপরে এর ভিতরে রোড নাম্বার 10, তারপরে হাউস নম্বর 12, এরপরে আমাদের ফ্ল্যাটের নাম্বার কত E5, এরপরে এর ভিতরে যে H1, এটাকে গিয়ে বলি কালার রেড। আচ্ছা, উপরে যে জিনিসগুলো এক্সিস্ট করে না এগুলোকে কেটে দেই, বুঝতে পারছি। আচ্ছা, এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট এতগুলোর দরকার নাই, বিকজ সামনে অনেক নাম আসবে, ঘিচিমিচি হয়ে যাবে। আপনি হাইয়েস্ট 2টা দিবেন তার সামনে, কয়টা? 2টা। আর যদি সেম নাম হয়ে থাকে, যেরকম ধরেন এখান থেকে এইরকম একটা আসলো, সবকিছুই ঠিক, জাস্ট এর রোড নাম্বার 11, বাদ বাকি সব সেম, ঠিক আছে। জাস্ট রোড নাম্বারটা কি, এটাতে 10 আর এটাতে 11, তাহলে যে ইউনিকটা আছে ওখান থেকে শুরু করবেন, বুঝতে পারছি। কারণ আমি যদি এখানে ডিরেক্টলি হাউস নাম্বার 12, ফ্ল্যাট নাম্বার E5 এবং এর ভিতরে H1, তাহলে দেখেন দুটাই কালার হবে, বুঝতে পারছি। বাট আমি যদি এখানে মেনশন করে দিই যে রোড নাম্বার যে 11 আছে, রোড নাম্বার 11 কোনটার মধ্যে আছে? এইটার মধ্যে। এবার দেখেন শুধুমাত্র এইটাই পাবে, আর উপরেরটা পাবে না, ক্লিয়ার। সো ড্রিলিং পার্টটা আমরা এইভাবে করব। স্যার ইমিডিয়েট প্যারেন্ট তাকে দিয়ে শুরু করলে হবে না, যে ইমিডিয়েট প্যারেন্ট। আচ্ছা, ইমিডিয়েট প্যারেন্টের ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে এটা দিতে, সামনে কি আরো কিছু দিতে যাচ্ছেন? না না, মানে এটা তো আসছে নরমাল স্ট্রাকচার, এটা জাস্ট এফি এই ইয়া থেকে জাস্ট আমি H1টাকে কালার করতে যাচ্ছি। যদি আপনার সেম নাম কোথাও ইউজ না হয় তাহলে করেন, কোনো সমস্যা নেই। বাট আমি যদি এই স্ট্রাকচার দিকে তাকাই, এখানে FE5 আছে, এখানে FE5 আছে, রাইট। সো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউনিক আছে ওখান থেকে স্টার্ট করব, রাইট। এতটুকু বুঝছি সবাই? ঠিক আছে। তো আমরা যেটা করছিলাম সেটা হলো আমাদের CSS ড্রিলিং পার্টটা দেখছি। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? নাই। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক দেখব, যা দেখাচ্ছে সবই ইম্পর্টেন্ট। এবার আমরা দেখবো যে আমরা গ্যাপ কিভাবে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। যে স্যার এইখানে এই গ্যাপটা আছে, আমি আরেকটু বেশি গ্যাপ দিব, ওকে, বা স্যার আমি বাম দিকে এটা লেগে গেছে আরেকটু গ্যাপ দিব। এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি, রাইট। লিখেন খাতার মধ্যে। গ্যাপ দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি মার্জিন এবং প্যাডিং। গ্যাপ দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি মার্জিন এবং প্যাডিং। MARGIN PADDING। গ্যাপ দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি মার্জিন এবং প্যাডিং। লিখছি সবাই? মার্জিন এবং প্যাডিং, ওকে।
তো স্যার মার্জিন এবং প্যাডিং PADDING। ওকে, সো এর জন্য আমি একটা ডিভ নেই, এটা দিয়ে আমরা আরো বেটার ভাবে বুঝতে পারবো। সো আমি ডিভ নিলাম ধরেন মেইন নামে। মেইনই যে দিতে হবে এমনটা নয়, আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটা জাস্ট আমি দিলাম, যে কোনো কিছু আমরা অ্যাড করতে পারবো। সো এখানে এসে আমি উইডথ দেই 400 পিক্সেল এন্ড হাইট দেই ধরেন 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিব হলো ব্ল্যাক। ওকে, আসছে। এবার মার্জিন এবং প্যাডিং এর কাজ কি? গ্যাপ তৈরি করা, তাই না? এখন এই দুইটার মধ্যে তাহলে পার্থক্য কি? দুইটাই যদি গ্যাপ তৈরি করে, রাইট? সো ওটাই আমরা দেখবো। সবার আগে আমরা একটু মার্জিনটা ব্যাপারে জানি, ঠিক আছে? তো মার্জিন ব্যবহার করার জন্য আপনাকে লিখতে হবে শুধু মার্জিন। কি লিখতে হবে? মার্জিন। এরপর আপনি কতটুকু পিক্সেল মার্জিন চাচ্ছেন, ধরেন আপনি 30 পিক্সেল মার্জিন চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি লিখবেন 30 পিক্সেল। ক্লিয়ার? এবার দেখেন, সবাই একটু নোটিস করেন। হ্যাঁ, আমি রিলোড দিচ্ছি, সবাই এই বক্সটার দিকে একটু নোটিস করেন। একটু রিলোড দিই, ফাঁকা নিছে। ওকে, সো মার্জিনে কি করে? ফাঁকা তৈরি করে। এখন স্যার ফাঁকাটা যে নিল, এইখানে নিছে এইখানে নিছে আমরা স্পষ্টভাবে বুঝছি, তাই না? সো এইদিকে এইদিকে কি নিছে, তাই না? কারণ এটা নিয়ে আমরা কিভাবে স্পষ্ট হবো যে কোন দিকে মার্জিনটা নিছে, রাইট? এর জন্য আমাকে করতে হবে ইন্সপেক্ট। কি করতে হবে? ইন্সপেক্ট করার পর আমরা জানি সবাই যে এখানে কার্সর রাখলে কোনটা কতটুকু নিচে না নিচে আমরা দেখতে পারি। সো আমি এই ডিভের উপরে কার্সর রাখি, চারদিকে একটা হালকা রেড কালারের আপনি বক্স দেখতে পাচ্ছেন। ওকে, তো ক্রোম ব্রাউজারে, কোন ব্রাউজারে? ক্রোম ব্রাউজারে এই হালকা রেড কালারের যেটা দেখতে পাচ্ছেন এটাকে মার্জিন বলে, বা যে মার্জিনের জায়গাটুকু আছে ওই জায়গাটুকু ক্রোম ব্রাউজারে এই কালারের দেখায়। বুঝতে পারছি? অন্য ব্রাউজারের ক্ষেত্রে কালারটা আবার ভিন্ন হয়ে যায়। ক্লিয়ার? বাট ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে এই যে লালচে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিসের জন্য আসতেছে? মার্জিনের জন্য আসতেছে। সবাই বুঝতে পারছি? আচ্ছা, এখন আমার মার্জিনটা কোন দিকে নিছে? চারদিকে। তার মানে আমি যদি শুধু মার্জিন লিখে একটা ভ্যালু দেই, তাহলে সে মার্জিন ক্রিয়েট করবে যেই জায়গায় ব্যবহার করা হয়েছে তার চারদিকে। ক্লিয়ার সবাই? আচ্ছা, উইথ এবং হাইট সেমই থাকবে, বাহিরের গ্যাপটা বেশি নিবে। যেরকম এইটা, এই হাইটটা, এই যে গ্যাপটা আছে এই হাইটের আন্ডারে পড়বে না, বিকজ এটা বাহিরের দিকে গেছে। ঠিক আছে? যদি ভিতরের দিকে হতো তাহলে এটা হাইট বা উইথের মধ্যে ইফেক্ট ফেলতো। ওকে, যার ফলে দেখেন আমি যখন রাখতেছি কার্সর তখন উইথও 400 দেখাচ্ছে, হাইটও 400 দেখাচ্ছে। বুঝতে পারছো? যদি উইটার মধ্যেই পড়তো তাহলে পুরোটাই ব্ল্যাক হয়ে যেত না? হ্যাঁ, পুরোটাই, ওটাও দেখবো আমরা, চিন্তা নেই। কেমন? আগে মার্জিনটা একটু দেখি। তো মার্জিন লেখার পর একটা ভ্যালু দিলে ওটা চারদিকে রান হয়, লিখেন খাতার মধ্যে। মার্জিন লিখে একটি ভ্যালু দিলে সেটি চারদিকে রান হয়। মার্জিন লেখার পর একটা ভ্যালু দিলে চারদিকে রান হয়। হ্যাঁ, লিখছি এতটুকু। ওকে, এবার তাকান, হোয়াট ইফ আমি মার্জিন লেখার পর দুইটা ভ্যালু দিলাম। কয়টা ভ্যালু? দুইটা ভ্যালু। এবার এটা কোন দিকে পাবে, তাই না? আমি একটু রিলোড দেই, একদিকে চেপে গেছে, উপরেরটা আবার ঠিক আছে, রাইট? সো আমি একটু কার্সর রাখি। তার আগে একটু দেখি যে মার্জিন কত পিক্সেল দিছি। একটা 30 পিক্সেল আর একটা 10 পিক্সেল। তার মানে 30 পিক্সেলটা বড়, 10 পিক্সেলটা ছোট। আমি যদি একটু এবার কার্সরটা রাখি, দুই সেটে চিকন একটা মার্জিন দেখতে পাচ্ছি না, এটা তাহলে কত পিক্সেল? 10 পিক্সেল। আর উপরে নিচে একটা মার্জিন দেখতে পাচ্ছি, এটা 30 পিক্সেল। এর মানে মার্জিন লেখার পর যদি আমি দুইটা ভ্যালু দেই, প্রথমটা কাজ করে উপরে এবং নিচে, দ্বিতীয়টা কাজ করে ডানে এবং বামে। ঠিক আছে? লিখেন খাতার মধ্যে। মার্জিন লিখিয়ে দুইটি ভ্যালু দিলে প্রথমটি উপরে নিচে এবং দ্বিতীয়টি ডানে এবং বামে কাজ করবে। মার্জিন লিখে দুইটি ভ্যালু দিলে প্রথমটি উপরে এবং নিচে, দ্বিতীয়টি ডানে এবং বামে কাজ করবে। ঠিক আছে, এবার স্যার আমি যদি তিনটা ভ্যালু দেই, ধরেন 5 পিক্সেল, তাহলে সব থেকে ছোট কোনটা? 5 পিক্সেল। তার মানে সব থেকে চিকন যে দাগটা থাকবে ওটা কার? 3 নাম্বার ভ্যালুর। কেমন? এবার একটু গিয়ে রিলোড দেই, একটু কার্সর রাখি,
সবার উপরে একটা মার্জিন আছে যেটা সবথেকে বড়, যেটা আমার ছিল 30 পিক্সেল। তো প্রথমটা কাজ করছে কোন দিকে? সবার উপরে। দ্বিতীয়টা কোন দিকে কাজ করছে? আপনি যদি নোটিস করেন বামে এবং ডানের যে মার্জিনটা আছে দুটো সেম না, তার মানে দ্বিতীয় ভ্যালুটা কাজ করে ডানে এবং বামে, আর 3 নাম্বার যে ভ্যালুটা আছে ওটা কাজ করতেছে নিচে। ঠিক আছে, আবার লিখেন খাতার মধ্যে মার্জিন লিখে 3টে ভ্যালু দিলে, মার্জিন লিখে 3টে ভ্যালু দিলে প্রথমটি উপরে কাজ করে, বা শুধু উপরে লিখে রাখেন মার্জিন লিখে 3টি ভ্যালু দিলে প্রথমটি উপরে, দুইটা দিলে একটা উপরে নিচে একটা ডানে এবং বামে। মার্জিন লিখে 3টি ভ্যালু দিলে একটি উপরে, দ্বিতীয়টি ডানে এবং বামে, এবং 3 নাম্বারটি নিচে কাজ করে। রাইট, এটা 3টা ভ্যালু দিলে রাইট। 3 নাম্বারটা আমাদের ডাউনে কাজ করবে, 3 নাম্বারটা নিচে কাজ করবে। ঠিক আছে, এবার সবাই দেখি স্যার হোয়াট ইফ আমি 4টা ভ্যালু দেই, ধরেন 0 পিক্সেল। কত পিক্সেল? 0 পিক্সেল। তাহলে কি হবে? একটু রিলোড দেই, এবার কার্সরটা রাখি। সবার 3 দিকে আমরা গ্যাপ মার্জিন দেখতে পাচ্ছি, আর একদিকে নাই। ঠিক আছে, 4টা ভ্যালু দিলে প্রথমটা উপরে, 2 নাম্বারটা ডানে, 3 নাম্বারটা নিচে এবং 4 নাম্বারটা বামে কাজ করবে। যার ফলে দেখেন উপরে সবথেকে বড় আমার মার্জিনটা যেটা 30 পিক্সেল, ডানেরটা হলো 20 পিক্সেল এবং নিচেরটা হলো 5 পিক্সেল এবং লেফটেরটা হলো 0 পিক্সেল। বুঝতে পারছি? ওকে, সো এটাকে মনে রাখার খুব ইজি একটা ট্রিক্স আছে, সেটা হলো আপনি ঘড়ির কাঁটা যেভাবে শুরু হয়, প্রথমে থাকে 12টার দিকে, তারপরে ডান দিকে যায়, তারপরে নিচে যায়, তারপরে আমার লেফটে আসে, এরপরে আবার উপরে ব্যাক করে। বুঝতে পারছি? রাইট, ক্লকওয়াইজ আপনি এটা চিন্তা করতে পারেন। এতটুকু বুঝছি সবাই? আচ্ছা, এখন মার্জিন বুঝলে আপনারা প্যাডিংও খুব ইজিলি বুঝবেন। তোমরা মার্জিন ব্যাপারে সবাই আশা করি ক্লিয়ার। কিন্তু কথা হলো স্যার আমি যদি এখানে আরো একটা ভ্যালু দেই 5 পিক্সেল, তাহলে কি হবে? তাই না? একটু দেখি, একটু গিয়ে রিলোড দেই, একটাও কাজ করবে না, সবই বন্ধ করে দিছে। কেন? বিকজ আপনার দিক কয়টা? 4টা, তাই মার্জিনের মধ্যে 4টা ইউজ করা যায়, এর বেশি যাবে না। ঠিক আছে, আচ্ছা এখন কথা হলো স্যার আমি কি উইথের মধ্যে দুটো ভ্যালু এইভাবে দিতে পারবো? অ্যান্সার হলো না। ঠিক আছে, কারণ চওড়া একদিকেই হয়, দুই দিকে কখনো চওড়া হয়? যদি না ওইটা 3D কোনো এলিমেন্ট হয় তাহলে কি চওড়া হবে না? ওকে, সো এই যে 3টা 4টা ভ্যালু দেওয়ার যে জিনিসটা, সেটা মার্জিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আরো কিছু জিনিস আছে, ওগুলো সামনে জানবেন। বুঝতে পারছি? ওকে, সো এতটুকু ক্লিয়ার সবাই? ঠিক আছে, এবার আমরা একটু প্যাডিং ব্যাপারে জানি। প্যাডিং আর মার্জিনের কাজ কি জানি? গ্যাপ ক্রিয়েট করা। এবার প্যাডিংও এক্স্যাক্ট সেম ভাবে কাজ করে। মার্জিনে যেরকম একটা ভ্যালু দিলে 4 দিকে পায়, প্যাডিংও একটা ভ্যালু দিলে 4 দিকে পায়। মার্জিনে দুটো ভ্যালু দিলে প্রথমটা উপরে নিচে, দ্বিতীয়টা ডানে পায়। প্যাডিং এর ক্ষেত্রেও প্রথমটা উপরে নিচে, দ্বিতীয়টা ডানে পায়। ক্লিয়ার? স্যার প্যাডিং আর মার্জিন সেম? আমাদের ব্যবহারের ক্ষেত্রে সেম, কিন্তু কাজ করার ক্ষেত্রে তারা একটু ভিন্ন রকম কাজ করবে, ওটা দেখবো। সো আমরা যদি ভ্যালুর গুলো ব্যবহারের দিক থেকে দেখি তাহলে সেম ভাবেই, একটা ভ্যালু দিলে 4 দিকে, দুটো ভ্যালু দিলে উপরে নিচে এবং ডানে পায়, 3টা ভ্যালু দিলে প্রথমটা উপরে, দ্বিতীয়টা ডানে পায় এবং 3 নাম্বারটা নিচে, 4টা ভ্যালু দিলে প্রথমে টপ, রাইট, বটম, লেফট। বুঝতে পারছি? এখন প্যাডিং এর ক্ষেত্রে যদি এটা হয় তাহলে স্যার পার্থক্য কই? পার্থক্যটা হলো গ্যাপ ক্রিয়েট করার ক্ষেত্রে। আমি যদি প্যাডিং এর মধ্যে 100 পিক্সেল দেই, সবাই নোটিস করেন। এবার একটু রিলোড দেই, আমার ডিপটা বড় হইছে না? ওকে, তো এবারে আমি যদি একটু ইন্সপেক্ট করি তাহলে দেখেন, এবার আপনারা যেটা দেখতে পারবেন সেটা হলো সবুজ কালারের একটা বর্ডার পাইছে না? আমি এটাকে এদিকে নিয়ে যাই, আপনারা এটাকে মুভও করতে পারবেন। কিভাবে? 3 ডটে ক্লিক করবেন, এদিকে ক্লিক করলে এদিকে আসবে, লেফটে ক্লিক করলে লেফটে যাবে, আর আপনি যদি আলাদা করে নিতে চান এইভাবে করতে পারেন। বুঝতে পারছি? এই 3 ডটে আমাদের কনসোলটা। সো আমি এটাকে আবার নিয়ে যাই রাইট সাইডে। ওকে, 3 ডটে ক্লিক করে আপনি মুভ করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা এখানে আসি। আমরা চারদিকে একটা সবুজ কালার বক্স দেখতে পাচ্ছি না? তো এই ক্রোম ব্রাউজারে সবুজ কালারটা হলো প্যাডিং এর। সবুজ কালারটা কিসের? প্যাডিং। এটা কোন ব্রাউজারে? ক্রোমে। অন্য ব্রাউজারে কিন্তু গিয়ে আবার চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো আমরা অন্য ব্রাউজারটা মাথায় রাখবো না, এটা শুধু ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে আমরা ইউজ করব। এন্ড এই কালারগুলো মনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনাকে আপনার সিএসএস ঠিক করতে হবে, এইচটিএমএল গুলো ঠিক করতে হবে, তখন কোন জায়গাটা কোথায় কোথায় থেকে আসতেছে এই জিনিসগুলো আপনাকে বের করতে হবে। এর জন্য কালারগুলো জানতে হবে। ঠিক আছে, হালকা রেড কালারটা মার্জিন, হালকা সবুজ কালারটা হলো প্যাডিং, আর সামনে একটু আরেকটা কালার দেখতে পারবেন পার্পল কালার, ওটা আবার আরেকটা ক্ষেত্রে আসে। ঠিক আছে,
ওকে, তো যদি একটু এদিকে তাকান তাহলে দেখেন প্যাডিং ও গ্যাপ ক্রিয়েট করছে, বাট কোথায়? ট্যাগের ভিতরের দিকে। তো মার্জিন এবং প্যাডিং এর মধ্যে পার্থক্য কি? মার্জিন এবং প্যাডিং এর মধ্যে পার্থক্য হলো মার্জিন বাইরে গ্যাপ ক্রিয়েট করে, প্যাডিং ভিতরে গ্যাপ ক্রিয়েট করে। আর যেহেতু প্যাডিং ভিতরের দিকে গ্যাপ ক্রিয়েট করছে, তার ফলে দেখেন আমার ডিপটারও হাইট উইডথ বেড়ে গেছে। এখন কত পিক্সেল আছে? 600 বাই 600। বুঝতে পারছি? এখন কিভাবে 600 বাই 600? এইখান থেকে উইডথের ক্ষেত্রে যদি আমি তাকাই, এইখানে 100 পিক্সেল নিছে, এখানে 100 পিক্সেল নিছে, কত পিক্সেল হলো? 200। আর আগের ছিল কত? 400। তাহলে 200 400 600। সেম ভাবে হাইটের ক্ষেত্রে, আচ্ছা আমি এখানে প্যাডিং কি ইউজ করছি? 100 পিক্সেল, মানে চারদিকে কত পিক্সেল করে পাবে? 100। লেফটে 400, রাইট লেফটে 100, আমার রাইটেও 100, টপে 100, বটমে 100। তো আপনি যদি একটু এখানে দেখেন তাহলে আপনার এই বক্সের ভিতরে এইখানে 100 পিক্সেল আছে হলো আপনার কি? এই জায়গায় 100 পিক্সেল আছে প্যাডিং, ঠিক আছে? তারপরে এখানে 100 পিক্সেল আছে হলো আপনার প্যাডিং। টোটাল কত পিক্সেল গেল? 200 পিক্সেল। আর আপনার যে সাইজটা আছে ওটা হলো 400 পিক্সেল, ঠিক আছে? তাহলে এখানকার 400, এখানকার 100, এখানকার 100, টোটাল 600। ক্লিয়ার? সেম ভাবে হাইটের ক্ষেত্রে উপরে 100 পিক্সেল, বটমে 100 পিক্সেল, আপনার আছে 400 পিক্সেল। এক্ষেত্রে হাইটের ক্ষেত্রে কত হবে? 600। এবার কেন 600 পিক্সেল হয়েছে বুঝছি, আচ্ছা, বাট এটা তো একটা সমস্যা, তাই না? যে আমার এইভাবে ট্যাগের সাইজ বেড়ে গেলে তো আমার ডিজাইনের মধ্যে হ্যাম্পার হবে না, রাইট? সেটা কিভাবে আটকাতে পারি? এর জন্য আপনারা ইউজ করবেন বক্স সাইজিং বর্ডার বক্স। কি ইউজ করবেন? বক্স সাইজিং বর্ডার বক্স। এবার গিয়ে যদি একটু রিলোড দেই, ছোট হয়েছে না ট্যাগটা? এবার আমি কার্সরটা রাখি, কত পিক্সেল দেখাচ্ছে? 400 বাই 400। কিন্তু প্যাডিংটা দেখেন কোথায় আছে? ভিতরে কিন্তু প্যাডিংটা স্টিল আছে 100 পিক্সেল করে। তো বক্স সাইজিং বর্ডার বক্স দিলে কি হয়? আমাদের ট্যাগের সাইজ প্যাডিং দেওয়ার ফলে বেড়ে যায় না, যা থাকে অতটুকুই নিবে, ওর ভিতরেই প্যাডিং পাবে। বুঝতে পারছি? ব্যালেন্সের ব্যাপারটা এরকমটা না, ওরা উইথ হাইটটাকে বাড়াবে না, যেমন আছে সেমনই রাখবে, জাস্ট যতটুকু প্যাডিং দিয়েছেন ওটা ভিতরের দিকেই দিবে। যেখানে যে মার্ক করে আছে ইউলো ব্লু কালার, যে যত এখানে শুধু কন্টেন্টগুলো থাকবে, বাকিগুলো তো বাকি জায়গায় পাবে না। আপনি বলছেন তার মানে এখানে খালি থাকে। রাইট, চলেন আমরা একটা দেখি, ঠিক আছে? মনে করেন এই লেখাটা লিখলাম, এখান থেকে লিখি হলো কালার হোয়াইট। এবার কি একটু রিলোড দেন, দেখেন কোথায় আছে? এখান থেকে শুরু হয়েছে, সে কিন্তু এখান থেকে শুরু হয় নাই। কেন? বিকজ এদিকে প্যাডিং আছে। বুঝতে পারছি? ওকে, এখন এইখানে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বক্স সাইজিং বর্ডার বক্স, ঠিক আছে? ওকে, তো আমরা প্যাডিং এর ক্ষেত্রেও বুঝে গেলাম। এখন মার্জিনের ক্ষেত্রেও কি আমরা বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করব? প্রয়োজন পড়বে না। কেন? বিকজ মার্জিন তো আমার হাইট উইডথ বাড়াই দেয় না, রাইট? রাইট। তো এবার একটু এখানে দেখি H1, হ্যালো, এই উপরে একটা গ্যাপ নিচ্ছে না? এখন আমি জানতে চাচ্ছি এটা গ্যাপটা কিসের জন্য নিচ্ছে, রাইট? H1 এর উপরে কার্সর রাখেন, উপরে নিচে কি কালার আসছে? হালকা রেড কালারের মতো, রাইট? তো এই কালারটা কি বলে? মানে কালারের নামটা কি? মার্জিন তো বটে, কালারের নাম কি? আচ্ছা, অরেঞ্জ, লাল কালার, যে হোক, যে যেটা বোঝেন সে সেটাই বলেন, ঠিক আছে? সো এইটা এই কালারে, মাটি কালার একটা, ওকে, যে যেটা বোঝেন সে সেটা বলেন। সেই কালারটা মানে কি? মার্জিন। সো হেডিং ট্যাগের মধ্যে বাই ডিফল্ট মার্জিন থাকে, প্লাস আমাদের প্যারাগ্রাফ ট্যাগ আছে না, এখানেও যদি রাখি বাই ডিফল্ট মার্জিন থাকে। তো এই জিনিসটা আমরা এর আগেও দেখছিলাম, বাট এর আগে এক্সপ্লেইন করিনি বিকজ মার্জিন ব্যাপারে আপনারা তখনও পর্যন্ত জানতেন না। এবার বুঝছেন যে এইখানে কেন গ্যাপ গুলো আসে। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? মার্জিন থাকে, এটা বাই ডিফল্ট, ঠিক আছে, মানে শুরু থেকে। আচ্ছা, এখন ডিভের ক্ষেত্রে আছে কিনা? আপনি যদি একটু আলাদা একটা ডিভ নেই এখানে, ঠিক আছে, আমি এই ডিভে কার্সর রাখি, কই গেল? এই যে এখানে কোনো কিছু দেখাচ্ছে উপরে নিচে না, তার মানে এখানে নাই, ঠিক আছে? ওকে, সো আমরা এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। আমাদের কিভাবে মার্জিন প্যাডিং কোথায় ইউজ করতে হয়, কোন জায়গায় কতটুকু কিভাবে আসে, এই জিনিসগুলোর ব্যাপারে আমরা আশা করি ক্লিয়ার হয়েছে। বাট কথা হলো স্যার, এই গ্যাপটাকে আমি বন্ধ করতে পারবো না, রাইট? তো একটু দেখি, চলেন আমি যদি এখান থেকে বলি H1, তারপরে এখান থেকে বলি মার্জিন 0, এবার কি একটু রিলোড দেন, বন্ধ হয়েছে? ওকে, তার মানে আমরা হেডিং ট্যাগের প্যাডিং ও মার্জিন গুলো বন্ধ করতে পারি। আবার পির মধ্যেও যদি বন্ধ করতে চাই কি দিব? পি, তারপরে মার্জিন 0। ওকে, এতটুকু বুঝছি। আচ্ছা, প্যারাগ্রাফে যে আলাদা মার্জিন কমিয়ে ফেলা,
হ্যাঁ আমরা একদম জিরো করে দিলাম, কমিয়ে না একদমই আমরা গায়েব করে দিয়েছি। কেমন? ওকে, এখন কথা হলো স্যার আমি শুধু একদিকে মার্জিন চাচ্ছি, কিভাবে করব? তো আপনি চাইলে চারটা ভ্যালু ইউজ করতে পারেন। ধরেন আপনি উপরের দিকে দিতে যাচ্ছেন, চারটা ভ্যালুর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? প্রথমটা হলো টপে কাজ করে, তাহলে প্রথমে দিব আমরা 20 পিক্সেল, বাকি তিনটা 0, এভাবে করতে পারি। আর একটা সিম্পল টেকনিক আছে, সেটা হলো মার্জিন টপ। কি দিতে পারি? মার্জিন টপ 20 পিক্সেল। সো আপনি এভাবে কাজ করতে পারেন যে মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন বটম, হ্যাঁ এভাবেও করতে পারেন। তবে এই জিনিসটা কেন বেশি একটা আমরা কাজের ক্ষেত্রে ইউজ করবো না, যদি আমরা 1-2 দিকে মার্জিন দিতে হয় তাহলে করব। যদি ধরেন আমার 4 দিকে দিতে হচ্ছে, তাহলে আমাকে মার্জিন লেফট, তারপরে আবার কি দিতে হচ্ছে? মার্জিন বটম, আরেকটা কি দিতে হচ্ছে? মার্জিন রাইট। সো 4 দিকে ভ্যালু দেওয়ার জন্য আমাকে 4 বার 4টা প্রপার্টি লিখতে হচ্ছে। কিন্তু ওকে আসতেছি একটু এখানে, কিন্তু আমি যদি এটাকে কি করি, এইখানে 4টা ভ্যালু দিয়ে দেই, ধরেন 10 পিক্সেল, 10 পিক্সেল, 35 পিক্সেল, 40 পিক্সেল। সো এইভাবে দেখেন আমার কোডটা অনেক ক্লিন থাকতেছে না, রাইট? সো আমরা এইভাবে ইউজ করার চেষ্টা করব যদি আমরা মাল্টিপল হয়। আবার যদি এমন হয় যে উপরে নিচে একটা, ডানে বায়ে একটা, সো এই ক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করার চেষ্টা করব। বুঝতে পারছি? ধরেন উপরে নিচে হলো 10 পিক্সেল, ডানে বায়ে 40 পিক্সেল করে এভাবে ইউজ করতে পারি। কেমন? বলেন কি বলতেছিলেন? ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই ব্যাপারে মার্জিন ব্যাপারে বুঝলাম। প্যাডিং এর ক্ষেত্রেও সেম, প্যাডিং টপ, লেফট, রাইট, বটম এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমাদের আরো একটা কোশ্চেন বাকি আছে, স্যার ইনলাইন এবং ইনলাইন ব্লক ট্যাগের মধ্যে পার্থক্য কি, তাই না? তো ধরেন আমি এখান থেকে একটা ট্যাগ নিই, অ্যাঙ্কর। কি ট্যাগ নিলাম? অ্যাঙ্কর ট্যাগ নিলাম। এখানে এসে আমি অ্যাঙ্কর ট্যাগে গিয়ে বলে দেই এর উইথ হয়ে যাবে 400 পিক্সেল, মানে আমার ডিভের উইথ যতটুকু আছে, ঠিক আছে, 400 পিক্সেল। এন্ড ব্যাকগ্রাউন্ড বলে দেই হলো গ্রিন ইয়েলো। একটু বাইরে গিয়ে, আচ্ছা কন্টেন্টও তো লিখতে হবে। দিস ইজ, হ্যাঁ ডিভের মধ্যে না, আমরা ডিরেক্টলি বাইরে রাখছি। দেখেন এখন গিয়ে একটু রিলোড দেই, আমার দিস ইজ এ অ্যাঙ্কর আসছে, রাইট? বাট এর উইথ কি 400 পিক্সেল আছে? আমার এটা তো 400 পিক্সেল, এটা কি মিলছে? না। একটু দেখি কতটুকু উইথ আছে, কতটুকু উইথ? 48 পিক্সেল, ঠিক আছে। আর আমি যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করি তাহলে হলো 49 পিক্সেল, ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা 40 পিক্সেলই কেন হলো বা 39 পিক্সেলই কেন হলো, কেন বেশি হলো না? বিকজ এর যে কন্টেন্ট আছে, এর কন্টেন্টের সাইজ ধরার পরে 39 পিক্সেলই হয়। আমি যদি এর কন্টেন্টটা বাড়ায় দেই, ধরেন এখান থেকে আরো কিছু অ্যাড করলাম, এখন এর ভিতরের টেক্সটের সাইজটা বাড়ছে না, যার ফলে এখন রিলোড দেন, গিয়ে দেখেন এবার তার উইথ কত? 148 পিক্সেল, ঠিক আছে। তারপরে ধরেন আপনি এখান থেকে এতটুকু কেটে দেন, এবার শুধু দিস রাখেন, পাচ্ছেন এই জায়গায় মাত্র 23 পিক্সেল। তো এগুলো হলো ইনলাইন এবং ইনলাইন ব্লক ট্যাগের বৈশিষ্ট্য, যে ওদের কন্টেন্ট যতটুকু থাকে অতটুকু জায়গা নেবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি এটার উইথ কিন্তু ফিক্স করছি না, বা এটাকে রান করাইছে? করায় নাই। তো আপনি যদি এরকম দেখেন যে একটা ট্যাগ তার পাশে বসতে দিচ্ছে, একটা ট্যাগ তার পাশে অন্য ট্যাগকে বসতে দিচ্ছে, কিন্তু উইথ দেওয়ার পরেও কাজ করতেছে না, উইথ দেওয়ার পরেও কি করতেছে না? কাজ করতেছে না। সেক্ষেত্রে আমরা যেটা করব, সেই ট্যাগটাকে যেটা ট্যাগ ধরে নিব সেটা হলো ইনলাইন ট্যাগ। কি ট্যাগ? ইনলাইন ট্যাগ। তাহলে ইনলাইন ট্যাগের বৈশিষ্ট্য কি? কন্টেন্ট যতটুকু থাকে অতটুকুই জায়গা নেয়, পাশেও বসতে দেয়, কিন্তু উইথ কাজ করবে না, হাইট কাজ করবে না, মার্জিন প্যাডিং কাজ করবে না, ঠিক আছে। তো ইনলাইন ট্যাগের বৈশিষ্ট্য ক্লিয়ার। আর ইনলাইন ব্লক কোনটা? পাশেও বসতে দিবে, হাইটও কাজ করবে, উইথও কাজ করবে, মার্জিনও কাজ করবে। বুঝতে পারছি? ইনলাইন ব্লকে সবকিছু কাজ করবে, বাট ইনলাইন ট্যাগের মধ্যে কাজ করবে না। সেটা কিভাবে আমরা স্যার করতে পারি এই কাজটা? কারণ আমাকে তো অ্যাঙ্কর ট্যাগ নিলেও লাগতে পারে, পারে কি না? পারে। তো এর জন্য আমরা যেটা করব সেটা হলো এইটা টাইপটা চেঞ্জ করব। কি করব? টাইপটা চেঞ্জ করব। সো কোন টাইপের চেঞ্জ করলে সে পাশে বসতে দিবে, হাইট উইথ মার্জিন নিবে? বলেন। ইনলাইন ব্লক। সো টাইপ চেঞ্জ করার জন্য লিখতে হবে ডিসপ্লে। লিখতে হবে ডিসপ্লে। তারপর যেই টাইপে চেঞ্জ করতে চান সেটা হলো ইনলাইন ব্লক, ঠিক আছে। স্যাররা সবাই আগে দেখবো, তারপর নোট করব, কেমন? নয়তো দেখবেন নোট করতে করতে গিয়ে কোথায় কি হয়েছে এটা বুঝতেই পারিনি। ওকে, সেবার গিয়ে আমি কি করলাম? ডিসপ্লেটা চেঞ্জ করে কি করে দিছি? ইনলাইন ব্লক। এবার গিয়ে একটু রিলোড দেন, এবার নিচে উইথ পুরোটা, এবার কার্সর রাখেন, পাইছেন আপনি 400 পিক্সেল। এখন স্যার হাইট এরকম কেন? বিকজ আমরা হাইট কি দিছি না, তাই কন্টেন্ট অনুযায়ী হাইট সে নিবে। ক্লিয়ার সবাই? আচ্ছা,
এতটুকু বুঝছেন? স্যার ব্লককে কি আমরা হাইট দিয়ে ছোট করতে পারবো? হ্যাঁ, ব্লকে তো উইথ দিতে পারি, যেরকম ডিপ ট্যাগটা একটা ব্লক ট্যাগ, একে উইথ দিয়ে আমরা ছোট করছি। তাহলে স্যার আমরা ডিসপ্লেতে ব্লক এলিমেন্ট করতে পারতাম না চাইলে, এই যে যেমন এটাকে আচ্ছা ব্লক এলিমেন্ট করলে এর পাশে যে কেউ বসবে না, তাই না? বাট আমরা চাচ্ছি পাশেও বসবে, কেমন? তো ইনলাইন ট্যাগের মধ্যে কি কি পায় না? হাইট, উইথ, মার্জিন, এই জিনিসগুলো পায় না, বুঝতে পারছি? আর ইনলাইন ব্লকের মধ্যে পায়। উইথ হাইট ওটা থাকবে ইনলাইন, থাকবে না। ইনলাইনের মধ্যে দিলেও কাজ করবে না, আর যদি ইনলাইন ব্লক দেয়, ইনলাইন ব্লক করলে কাজ করবে, ঠিক আছে? স্যার আমরা চাই যে পাশে কেউ বসবে, সেক্ষেত্রে আমরা ইনলাইন ব্লক ইউজ করব। আর যদি আমরা চাই যে না ওই সেকশনটাতে শুধু ওই থাকবে, সেক্ষেত্রে ব্লক করে দিবে, রাইট? ওকে, তো সবাই ক্লিয়ার হইছেন? ব্লক, ইনলাইন, ইনলাইন ব্লক এর মধ্যে পার্থক্য কি, এটা ক্লিয়ার? আচ্ছা, এখন কিভাবে বুঝবো এটা ইনলাইন ট্যাগ কিনা বলেন? উইথ দেওয়ার পর কাজ করবে না, তারপরে মার্জিন দেওয়ার পর কাজ করবে না, হাইট দেওয়ার পর কাজ করবে না, বুঝতে পারছি? ওকে, আমরা এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে আমরা যেটা করতে পারি, এগুলোকে কেটে দেই, এইগুলোকে কেটে দেই। চলেন এবার একটা সুন্দর বাটন ডিজাইন করি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের প্রথম ডেটে একটা জিনিস নিয়ে কিউরিওসিটি ছিল, স্যার অ্যাঙ্কর ট্যাগটাকে কেমনে এরকম করে, তাই না? তো আজকে আমরা আইকন অ্যাড করব না, আজকে একটু দেখি যে এটাকে কিভাবে অ্যাড করে, রাইট? তার আগে একটু নোটিস করেন, এটার দিকে বেশি বুঝতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ড কালারটার দিকে দেখেন, হ্যাঁ, এইদিকে রেড কালার আছে, এদিকে হালকা হইছে না, রাইট? সো এই টাইপের যে কালারগুলো, মানে একটা জায়গাতেই ডাবল কালার বা ট্রিপল কালার অথবা চারটা কালার, এই কালারগুলোকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। কি বলা হয়? গ্রেডিয়েন্ট কালার। কিন্তু আপনি যদি এখানে নোটিস করেন, এখানে কি মাল্টিপল কালার আছে? এখানে কিন্তু একটাই। সো এই কালারগুলোকে বলা হয় সলিড কালার। কি কালার? সলিড কালার। আর মাল্টিপল কালার থাকলে একটা জায়গায় গ্রেডিয়েন্ট কালার। কিন্তু মনে করেন এখানে অর্ধেক আছে এরকম, অর্ধেক আছে এখানে একটা কালার, এখানে একটা কালার, দুটোই সলিড। কিন্তু আপনি যদি এখানে দেখেন এটা সাদা থেকে হালকা 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 করে রেড হইছে না, এইরকম থাকলে এটা হবে গ্রেডিয়েন্ট। কিন্তু ধরেন এখানে আসলে একদম সলিড গ্রিন এবং এদিকে আছে সলিড ব্ল্যাক, কেউ হালকা হালকা করে হয় নাই, সেক্ষেত্রে ওটা সলিড কালারই হবে, ঠিক আছে? ওকে, তো গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করে আজকে থেকে আমরা আরো একটা জিনিস শিখবো, সেটা হলো আমাদের ক্রোমের সার্চ বারটাকে আমরা কিভাবে ইউজ করব, ঠিক আছে? কারণ আমাদের কোডিং সেক্টরে হাজার হাজার জিনিস আছে, ওকে, হাজার হাজার সিএসএস আছে, হাজার হাজার জাভাস্ক্রিপ্ট আছে। তো এইগুলো তো আমরা চাইলেও সবগুলো শিখতে পারবো না, তাই না? বা সবগুলো চাইলেও মনে থাকবে না, আমরা যা শিখবো ওগুলোই মনে থাকবে না, রাইট? তো তখন আমরা আমাদের কাজের ক্ষেত্রে কিভাবে কি করব? তখন কি আমরা আবার কোর্স করব? না। আর একটা কোর্সে চাইলে কি আপনাকে 8 মাসে সবকিছু শিখিয়ে দিতে পারবে? ইম্পসিবল। কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে যদি লাগে, যেটা আমরা দেখি নাই, স্বাভাবিকভাবেই এমনটা নাও হইতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, রাইট? তো আমরা সার্চ করে বের করব। কি করে বের করব? সার্চ করে বের করব। এখন আমরা একটা কালার অ্যাড করতে যাচ্ছি সিএসএস এর মাধ্যমে, যেটার নাম হলো গ্রেডিয়েন্ট কালার। কি কালার? গ্রেডিয়েন্ট কালার। তো যে কোনো জিনিস সার্চ করে বের করার জন্য আমাকে আগে ওই জিনিসটার নাম জানতে হবে। ক্লিয়ার? এখন স্যার কিভাবে নাম জানবো? একটা লিস্ট দিয়ে দেন, মুখস্থ করি, তাই না? ব্যাপারটা এরকমটা না। দেখেন, আপনি যখন ছোট বাচ্চা ছিলেন বা আপনাদের ফ্যামিলিতে যারা ছোট আছে আর কি, তাদেরকে প্রথমে কি করা হয়, ধরেন একটা অ্যাপেল নিয়ে এসে দেখানো হয় যে বলো বাবা এটা কি, এটা অ্যাপেল। তারপরে আবার তাদেরকে একটা কলা নিয়ে এসে দেখানো হয় যে বাবা এটা কলা, তাই না? ওকে ধীরে ধীরে শেখানো হয়। এখন তাকে কি বাসা থেকে সবগুলো জিনিসের নাম শিখাতে পারে? না। সে যত ধীরে ধীরে বড় হয়, নতুন কিছু সামনে পায়, কোনো না কোনো ভাবে নামগুলো জানে। যেরকম স্যানিটাইজার, করোনার আগে ম্যাক্সিমাম লোকই জানতেনই না স্যানিটাইজার বলতে দুনিয়ায় কিছু আছে, তাই না? তারপরে ড্রাগন ফল, এই ফল তো বাংলাদেশে নতুন, এটা তো বাংলাদেশের ফল না, তাই না? এটা আসে বাইরের দেশ থেকে। সেগুলো তো আমরা ছোটবেলায় শিখি নাই, যখন সামনে আসছে তখন কোনো না কোনো ভাবে নিউজের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে আমরা এগুলো জানতে পারছি, রাইট? সো এইভাবেও যখন আমরা কোনো জিনিস ইউজ করতে চাবো, আমাদেরকে প্রথমে জানতে হবে নামটা কি। কিভাবে আসবে নামটা? অটোমেটিক্যালি সার্চ করবেন ইউটিউব থেকে অথবা আমাদের ফেসবুক থেকে। যখন আপনি স্ক্রল করবেন, সামনে যখন আপনি বড় হবেন, তখন আপনাকে অনেকগুলো জিনিস দেখতে হবে, ঠিক আছে? যখন আপনি কোডিং শিখে ফেলবেন, তখন আপনাকে আরো অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য যেরকম অফিসিয়াল ডকুমেন্টেশন থাকে, ওদের আবার ভিডিও দেয়, ঠিক আছে? এগুলো আবার তারা ইউটিউবে পাবলিশ করে অফিসিয়াল ডকুমেন্ট। তখন ওগুলো দেখে দেখে আপনাকে অনেকগুলো নামের সঙ্গে পরিচিত হয়ে যেতে হবে, ঠিক আছে? লেটস সে আমি রিঅ্যাক্ট নিয়ে কাজ করছি বা নতুন একটা টেকনোলজি আসছে, ঠিক আছে? ধরেন আমি রিঅ্যাক্টের কথা বলি। রিঅ্যাক্টের মধ্যে আমি নতুন কিছু অ্যাড করলাম অথবা ইমপ্রুভ করলাম, ঠিক আছে? তখন ওই রিঅ্যাক্ট কোম্পানি থেকে আবার ডেভেলপাররা, ওদেরই অফিসিয়াল ডেভেলপার, ওরা ইভেন্ট লঞ্চ করে যে আমরা এই আপডেটস গুলো নিয়ে আসছি, এগুলো নিয়ে আমরা একটা ইভেন্ট লঞ্চ করতেছি। তো
তো ওই ইভেন্টের মধ্যে ওদেরই ডেভেলপার গুলো আবার দেখা যায় যে এটাকে কিভাবে ইউজ করতে হয়, কেন ইউজ করবেন, আগে কি প্রবলেম ছিল, এখন এটার মাধ্যমে কি প্রবলেম সলভ করছি, এগুলো নিয়ে তারাই একটা ভিডিও পাবলিশ করে। ঠিক আছে, ইভেন্টটা করার পর ওগুলো আবার ওরা ওদের ইউটিউব চ্যানেলে ছেড়ে দেয়। বাট একজন ফ্রেশারের ক্ষেত্রে এগুলো বোঝা ইম্পসিবল। ঠিক আছে, কারণ তারা যে নামগুলো ইউজ করবে, যেরকম তারা তো রিয়েক্টের ক্ষেত্রে আপনাকে বলবে না যে এটা হেডিং ট্যাগ, তারপরে এটা এরকম ট্যাগ, এরকম ভাবে বলবে না, ওরা ডিরেক্টলি বলবে আমি এখানে একটা H1 নেবো, এখানে একটা স্প্যান নেবো, এখানে একটা ডিপ নেবো, তারপরে এইভাবে কাজ করবো। বুঝতে পারছি? সো যারা অলরেডি বেসিক ব্যাপারে স্ট্রং তারা ওই জিনিসগুলো ব্যাপারে ধরতে পারে যে এটা এখানে এরকম, এটা এখানে এরকম। ঠিক আছে, তো ওইখানে গিয়ে আপনার নতুন নতুন নামের সঙ্গে পরিচিত হতে পারবেন। কিন্তু এর জন্য আগে কোর্সে যা যা শিখবো সব ব্যাপারে অনেক ভালো নলেজ থাকতে হবে, নয়তো ওইখানে যা বলবো আপনি কিছুই বুঝবেন না। ক্লিয়ার সবাই? ওকে, তো এখন আমি কি চাচ্ছি, গ্রেডিয়েন্ট কালারটা নিতে। তাই আমাকে কি সার্চ করতে হবে, হাউ টু অ্যাড, কিভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাড করব, হাউ টু অ্যাড গ্রেডিয়েন্ট কালার ইন সিএসএস, ইন কি সিএসএস। তারপরে সার্চ করেন, অনেক ডকুমেন্টেশন আসবে, অনেক। ঠিক আছে, এখন এর মধ্যে থেকে যেটা সোজাভাবে দেওয়া আছে সেটা হলো W3 তে। ঠিক আছে, সব ডকুমেন্ট সব জায়গায় সোজাভাবে দেওয়া নাই। ঠিক আছে, আমাদেরকে ডকুমেন্টগুলো খুঁজতে হবে কোন জায়গায় ইজি ভাবে প্রেজেন্ট করা হয়েছে। W3 তে কিছু কিছু ইজি ভাবে প্রেজেন্ট করা হয়েছে, কিছু কিছু অনেক কঠিন ভাবে প্রেজেন্ট করা হয়েছে। তারপরে MDN এ কিছু কিছু ইজি ভাবে আছে, কিছু কিছু কঠিন ভাবে আছে। স্ট্যাক ওভারফ্লোতেও সেম, মিডিয়ামেও সেম। তো আমাকে সবগুলো ডক্স দেখে বুঝতে হবে যে কোনটার মধ্যে ইজি। ওকে, তো আমি এখানে W3 তে যাই, এটা W3 তে সুন্দর মতো আছে। এখানে আপনারা দেখতে পাবেন সেটা হলো সিনট্যাক্স। কি সিনট্যাক্স লিখতে হয়, কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে কি লিখতে হয় গ্রেডিয়েন্ট কালার। তারা যেটা দিয়েছে আমি পুরোটাই, আচ্ছা এটা তো কপি করলে কাজ করবে না, আমি এই যে নিচেরটা কপি করি। ঠিক আছে, তো উপরে দেখেন দেখি তারা কি করছে, এই পার্টটা একটা সিলেক্টর দিছে না, আর এই সিলেক্টরটা কি সিলেক্টর, আইডি সিলেক্টর। কিভাবে বুঝলাম, হ্যাশ দেখে। ঠিক আছে, তো এই ফান্ডামেন্টাল গুলো আমাদেরকে জানতে হবে, নয়তো আপনি প্রথমে এটা নিয়ে প্যারা খাবেন যে এটা কি, এটা কই থেকে আসবে, আবার গ্রেড নামে আবার এই জিনিসটা কই পাবো, তাই না? তো আমরা জানি যে আইডি নেওয়ার পর আমরা যা মন চায় সেটা অ্যাড করতে পারি, এই জন্য এটা নিয়ে আর আমরা এখন প্যারা খাচ্ছি না। তো আমি এই লাইনটাকে কপি করি, এই পুরো পার্টটাকে কপি করে আমার যে ডিভটা আছে, বা আমরা তো ডিভ নেই, আমরা এখান থেকে একটা অ্যাঙ্কর ট্যাগ নেই। ঠিক আছে, এন্ড আপনাদের কাছে যদি কোনো লিংক না থাকে অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে, এখানে দিয়ে রাখবেন হ্যাশ। কি দিয়ে রাখবেন, হ্যাশ। স্যার ফাঁকা রাখলে হবে না, হবে, বাট আপনি এখানে হ্যাশ দিয়ে রাখলে এটা আপনার হোম পেজকে রিডিরেক্ট করবে, যেটাতে ক্লিক করে নিয়ে যাবে হোম পেজে। ঠিক আছে, এটা কখনো ফাঁকাও রাখবেন না, লিংক না থাকলে হ্যাশ দিয়ে রাখবেন। বুঝতে পারছি? ওকে, সো এখান থেকে আমি দেখি যে সার্ভিসেস লিখি। ঠিক আছে, সার্ভিসেস লেখা আসছে। এবার এর নিচে একটা আন্ডারলাইন আসছে না, এটাকে সরানোর জন্য কি করতে হবে, এটাকে সরানোর জন্য আমাকে লিখতে হবে টেক্সট ডেকোরেশন না। এবার গিয়ে রিমুভ করেন, আমরা তো লিংক করি নাই, লিংক ওকে হইছে গায়েব। এখন এটা কালার করতে চাচ্ছেন, করেন কালার। কি কালার দিবেন, কালার দিতে চাচ্ছেন ধরেন আপনি ব্ল্যাক, হেক্সা কোড ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এন্ড এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার, আপাতত সলিড কালার দিই। ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি হলো ধরেন লাইট কালার গুলোর মধ্যে একটা নেই, এইখান থেকে ধরেন এই কালারটা করলাম, পেস্ট আসছে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এবার এটার উইথ দিব আমরা, সো আমরা এখানে উইথ লিখি 100 পিক্সেল, হাইট দেই 60 পিক্সেল। আচ্ছা, এখন উইথ আর হাইট একটাও কি নিছে, কেন, এটা কি ট্যাগ, ইনলাইন ট্যাগ। তো একে কি করতে হবে, ডিসপ্লে ইনলাইন দিলাম। এবার গিয়ে দেখেন নিচে। আচ্ছা, এটাকে তো আবার মাঝখানে আনতে হবে, তো চলেন আমরা দেখি। দেখেন এটাকে যাচ্ছি না আমি মাঝখানে আনতে, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চটকদার কালার দেই, তাহলে বুঝতে ইজি হবে। ওকে, তো আমি এটাকে কোথায় আনতে যাচ্ছি, মাঝখানে। মাঝখানে আনার জন্য এটা কি এক্স অক্ষ বরাবর মাঝখানে আসবে না, কারণ এক্স অক্ষ জিনিসটা কি, রাইট? আমরা ছোটবেলায় ম্যাথ করছি না, বলেন দেখি তো। ম্যাথমেটিক্স এর মধ্যে আমাদের একটা গ্রাফ ছিল, গ্রাফ পার্ট মনে আছে? এই যে এরকম থাকে, এখানে 0, এই অক্ষটা হলো এক্স অক্ষ, এই অক্ষটা হলো ওয়াই অক্ষ, রাইট? তো এক্স অক্ষ কোনটা, লেফট থেকে রাইট, বুঝতে পারছি? ওয়াই অক্ষ হলো উপরে এবং নিচে। ঠিক আছে, তো এটাকে লেফট রাইটও মাঝখানে আনতে যাচ্ছি না, লেফট রাইটের মাঝখানে আনার জন্য কি করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে কি হবে, এই ট্যাগের উইথের মাঝখানে কন্টেন্ট চলে আসবে। ঠিক আছে, এবার উপরে নিচে মাঝখানে আনার জন্য এখন আমরা যেটা শিখবো সেটা হলো লাইন হাইট। কি হাইট, লাইন হাইট।
লাইন হাইটের মধ্যে আপনার ট্যাগের যেই হাইট ওই হাইটটা বসাবেন, তাহলে সে হাইট বরাবর মাঝখানে আসবে। তবে লাইন হাইটের কাজ আরেকটু ভিন্ন, এটা আমরা সামনে জানবো প্রজেক্টে, ঠিক আছে? আচ্ছা, এটা আপাতত জাস্ট মাথায় রাখেন যে আমাকে ট্যাগের মাঝখানে এনে দিতে পারবে কন্টেন্টটা, বাট এর কাজটা আরেকটু ভিন্ন, এটা আমরা যখন প্রজেক্ট করব তখন জানবো। ওকে, তো লাইন হাইটের মধ্যে কত দিতে হবে? আমার ট্যাগের হাইট যতটুকু, বুঝতে পারছি? যদি আমি এখানে 40 দিতাম তাহলে সে বরাবর মাঝখানে আসতো না, দেখেন একটু উপরে না, কিন্তু আমি যদি 60 দেই তাহলে দেখেন একদম মাঝখানে থাকবে, বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা যেটা করতে চাচ্ছি, আমরা এখানে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাড করতে যাচ্ছি। গ্রেডিয়েন্ট কালার অ্যাড করার জন্য আমরা এখান থেকে একটা লাইন কপি করছি, এন্ড এই কপি করা লাইনটা ব্যাকগ্রাউন্ডের এই জায়গায় জাস্ট পেস্ট করব। ব্যাকগ্রাউন্ডের তো দরকার নাই, তাই না? আমি এখন এটাকে একটু বড় করে রাখি। এবার গিয়ে একটু রিলোড দেন, হইছে ওই কালারটা, গ্রেডিয়েন্ট অ্যাড হইছে। স্যার আমি কালার চেঞ্জ করতে যাচ্ছি, তো আপনি যদি একটু নোটিস করেন সবার উপরে আছে হলো রেড। এখন আপনি যদি এখানে দেখেন তাহলে সবার প্রথমে কি আছে? রেড। তার মানে প্রথমে যেটা থাকবে সেটা থাকবে উপরে, তারপরে আছে ইয়েলো। ইয়েলোটা কোথায় প্রিন্ট হইছে? নিচে। তার মানে সেকেন্ডে যেটা থাকবে ওটা থাকবে নিচে, এন্ড মাঝখানে ধীরে ধীরে এইটা চেঞ্জ হতে থাকবে। দেখেন এখানে ইয়েলো থেকে হালকা ইয়েলো হতে হতে রেড আসছে, রাইট? সো এখন আমি উপরে কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, ধরেন আমি এই কালারটা দিতে যাচ্ছি। কোথায় গিয়ে চেঞ্জ করব? রেডে নাকি ইয়েলোতে? রেডে। সো এখানে এটা বসালাম। এরপরে যেহেতু এটা একটা হেক্সা কালার কোড, তাই কি আসবে? হ্যাশ। এবার গিয়ে এখানে একটু রিলোড দেন, হইছে চেঞ্জ? আচ্ছা, এবার স্যার নিচেরটাও চেঞ্জ করব, তো এর জন্য কি দরকার? আমার ধরেন এইটা দিতে চাচ্ছি, বাট বাজে দেখাবে, এইটা দেই। তো এক্ষেত্রে আমরা কি করব? এখানে হ্যাশ দিয়ে কোডটাকে প্রিন্ট করাবো, হইছে? গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করে এতটুকু বুঝছি। এবার আচ্ছা, এখন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ না দিয়ে যদি শুধু ব্যাকগ্রাউন্ড দেই কি হবে? রিলোড দেন, কিছু চেঞ্জ হইছে না? কোনো সমস্যা নাই, ডাইরেক্টলি ইমেজ দিয়েও আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়েও করতে পারবো। ওকে, এবার আপনাদের কাজ হলো এইটাকে কিভাবে আমি লেফট থেকে রাইটে নিয়ে আসতে পারি। মানে এটা তো শুরু হইছে সবার উপরে আর একটা নিচে, রাইট? বাট এবার আমি কালার চাচ্ছি লেফটে এবং রাইটে। এটা কিভাবে করতে পারি, ডিরেকশন গুলো কিভাবে চেঞ্জ করতে পারি, এটা আপনাদেরকে ডকুমেন্টেশন পড়ে শিখতে হবে। ক্লিয়ার? এখন কেন ডকুমেন্টেশন পড়া আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট? অ্যাজ অ্যান ডেভেলপার আমাদেরকে অনেক অনেক বেশি পরিমাণে জিনিস বাইরে থেকে নিয়ে আসতে হবে। কোথা থেকে আনতে হবে? বাইরে থেকে, যেগুলো অন্য ডেভেলপার তৈরি করে রাখছে, ঠিক আছে? যেরকম কিছু প্যাকেজেস, কিছু প্লাগইন, এই জিনিসগুলো কোথা থেকে নিয়ে আসতে হবে? বাইরে থেকে, যেগুলো ডেভেলপার তৈরি করে রাখছে। যেরকম আমি একটা উদাহরণ দেই, আপনারা আমাদের ক্রিয়েটিভ আইডিতে এই জায়গায় একটা পার্ট আছে, দেখেন ক্লিক করলে স্লাইড হচ্ছে না? তো এই পার্টটাকে বলে স্লাইডার। কি বলে? স্লাইডার, যেটা ক্লিক করার পর চেঞ্জ হয়, বুঝতে পারছি? এখন এই জিনিসগুলো ডেভেলপাররা বানায় রাখছে, যেরকম সিল্ক স্লাইডার। ক্লিয়ার? এখানে এসে দেখেন স্লাইড হচ্ছে না, বাট এই জিনিসটাকে আমি আমার প্রজেক্টে কিভাবে নিয়ে এসে ইউজ করব, এর জন্য আমাকে যেটা করতে হবে, এটাকে কিভাবে ব্যবহার করে এটা ডকুমেন্টেশন পড়তে হবে। কি পড়তে হবে? ডকুমেন্টেশন পড়তে হবে। এখন ডকুমেন্টেশন কি? আমরা যখন যে কোনো কিছু পারচেজ করি ওটার সঙ্গে ছোট একটা বই দেয় না, রাইট? ওইটার মধ্যে কিভাবে কি ইউজ করবেন ওই জিনিসগুলো লেখা থাকে। যেমন এই রিমোটের সঙ্গে তো এটার ইউজার আসছে, ইউজার ম্যানুয়াল আসছে, তাই না? আমরা এটা কি ওপেন করলাম এখান থেকে, এইটা ওকে। তো ওই ইউজার ম্যানুয়ালের মধ্যে কি লেখা ছিল বলেন দেখি? এই রেড বাটনে ক্লিক করলে কি হয়? অন হয়, আবার অফও হয়। বাট দুঃখজনক হলেও এটা অন অফ হচ্ছে না। ওকে, আসছে আসছে, বাট আমাদের এখানে অপশন কি ছিল? অ্যাপ্লিকেশন না, ফটোস না। দেখি এখানে ক্লিক করলে কি হবে? এটাও না। এক্সিট অপশন কই? এখানে, এখানে। বাট এটাতে এক্সিটও কাজ করতেছে না। করছে? আচ্ছা, হয়ে গেছে তাহলে। আবার এক্সিটে যাই। এগুলো স্মার্ট টিভির মধ্যে আবার ঝামেলা, এইভাবে সিলেক্ট করতে হচ্ছে। বামেরটা যায় না কেন? আসছে, ওকে ঠিক আছে, হয়েছে। তো যেটা বলছিলাম সেটা হলো আমাদের এই রিমোটের ক্ষেত্রে একটা গাইডলাইন বুক আসছে, তাই না? যেটাকে কি বলে? ডকুমেন্টেশন বলে, রাইট? সো এই বাটনের ক্ষেত্রে তাকে বলা হয়েছে যে এইটাতে ক্লিক করলে ওপেন হয়, একবার অফ হবে, অন অফ হবে। তো ওগুলো পড়লে নিজের একটু অপমান বোধ হইতো, তাই না? যে আমাকে রিমোট অন অফ করা শেখাচ্ছে, রাইট? তো
ওইটার ক্ষেত্রে না পড়লেও আমাকে এটার ক্ষেত্রে পড়তে হবে। সো এরকম অসংখ্য আমরা প্যাকেজেস ইউজ করব। এর জন্য আমাদের ডকুমেন্টেশন পড়ে বোঝার দক্ষতাটা অনেক বেশি তৈরি করতে হবে, যেটা ট্রেনিং আমরা কোর্স চলাকালীন অবস্থাতেই নিব। যার ফলে কোর্স শেষে যখন নতুন কিছু আমার সামনে আসবে, অথবা আমরা যেগুলো ইউজ করতেছি, ধরেন রিঅ্যাক্টের মধ্যে কোনো কিছু একটা আপডেট নিয়ে আসলো, টেলিউইন্ডের মধ্যে কোনো একটা আপডেট নিয়ে আসলো, ভাইটের মধ্যে কোনো একটা আপডেট নিয়ে আসলো, এগুলো যাতে ডকুমেন্টেশন পড়ে পড়ে আমি নিজে ইমপ্লিমেন্ট করতে পারি, এই জিনিসগুলোর ব্যাপারে যাতে আমরা তৈরি থাকি। বুঝতে পারছি? এই জন্য ডকুমেন্টেশন পড়ার অভ্যাসটা আমাদেরকে কোর্স চলাকালীন অবস্থায় করতে হবে। সো এইখানে যদি একটু আসি, এটা কিভাবে করবেন আমি একটু হিন্ট দেই। আপনি একটু W3 তেই যাবেন, যাওয়ার পর একটু নিচে গেলেই দেখবেন যে কিভাবে আপনি ডিরেকশন চেঞ্জ করবেন, এটা তারা লিখে দিছে। কেমন? এন্ড প্রতিটা লাইন পড়বেন, শুধু কোড কপি পেস্ট করবেন না, প্রতিটা লাইন পড়বেন। এরপরে নিচে দেখেন জাস্ট কি দিছে, আপনি যদি রাইট থেকে স্টার্ট করতে চান তাহলে কি অ্যাড করতে হবে? টু রাইট। আপনি যদি লেফট থেকে স্টার্ট করতে চান তাহলে টু লেফট। আপনি যদি নিচে থেকে রাইটের দিকে আনতে চান, যেরকম এইখান থেকে শুরু হয়েছে এইদিকে গেছে, রাইট, তাহলে টু বটম রাইট। বুঝতে পারছি? এইভাবে ডকুমেন্টেশন পড়ে এটা এই পেজটা জাস্ট ইউজ করবেন আপনারা। ঠিক আছে? আচ্ছা, সো আপনাদের হোমওয়ার্ক আজকে এতটুকুই থাকবে। স্যার এখানে একটা জিনিস আমি